সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 871তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ জিসান হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম লজ্জাজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মেয়ের সংসার বাঁচাতে মা নিজেই সাজে বউ। মেয়ের সংসার বাঁচাতে মা বউ সাজে। এই গল্পটা এমন একটা গল্প বন্ধুগণ, আমি জাস্ট একটা বিষয় চিন্তা করি, প্রায় অনেক মারাই আছে তাদের ছেলেদের তুলনায় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। আর ভালোবাসে বলে মা তার মেয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কিছু করে। কিন্তু এমন কিছু কি করতে আপনি কখনো গল্প সিনেমায় শুনেছিলেন যে শুধুমাত্র মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য মা বৃদ্ধ বয়সে বউ সেজেছে? রাজধানী ঢাকার খুবই সম্ভ্রান্ত একটা পরিবারের জীবনের গল্প। বন্ধুরা, জীবনের গল্পের অনুষ্ঠানটা যদি আমি শুরু না করতাম, এই কথাগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না। আপনি বিশ্বাস করবেন না, রাত বিরাতে আমার কাছে এমন সব কল আসে, এমন সব ইমেল আসে, যেগুলো পড়ার পর আর শোনার পরে আমি চমকে উঠি। আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না যে বাস্তবে দুনিয়াতে কত ভিন্ন রকম ঘটনাগুলো ঘটে। সব ঘটনার কথা হয়তো আমি আমার মাইক্রোফোন আর ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে শোনাইতে পারি না। যাই হোক, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত জিসান হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে জিসান ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জিসান হোসেন, আমার বাড়ি যশোর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2জন জেঠি রয়েছে। আমাদের পরিবারে আমার জেঠিমা সহ আমার অনেকগুলো চাচাতো ভাই বোন। যশোর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা প্রবাসে থাকে। বাবা প্রবাসে থেকে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে। আমার যেই 2 জেঠু আছে তারাও কিন্তু বেকার নয়, তারাও আমার বাবার মতো দেশে থেকেই অনেক বেশি টাকায় উপার্জন করাতে সক্ষম। তারা দুজনেই ব্যবসা বাণিজ্য করে। আমার বড় জেঠুর বাজারে অনেক বড় দোকান আছে এবং আমার যে ছোট জেঠু ওনারও হচ্ছে কোলেস্ট্রল আছে, আলু সহ বিভিন্ন ধরনের সবজি রাখার জন্য অনেক বড় কোলেস্ট্রল আছে। তিনি অনেক ভালো মাপের ব্যবসায়িক। ছোটোবেলা থেকে অনেক সুখে শান্তিতে আদর আর ভালোবাসার আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার ছোট্ট জীবন থেকেই শুরু করি, কারণ আমার ছোট্ট জীবনে আমাদের পরিবারে অনেক রকমের ঘটনাগুলো ঘটে। আমার আব্বা যখন দীর্ঘ সময় ধরে বিদেশ থাকে, আমার মায়ের মুখে শুনতে পেতাম, ছোট মানুষ ছিলাম তারপরেও মায়ের মুখে এই ধরনের নোংরা কথাগুলো শুনতাম যে আমার বাবা নাকি বিদেশে কোথাও কোন মেয়ের সাথে রিলেশন করে এবং বাবা দেশে আসতে চায় না। মা বারবার বাবাকে চিঠির মাধ্যমে দেশে আসার জন্য আহ্বান জানায়, দেশে আসতে অনুরোধ করে, কিন্তু আমার বাবা দেশে আসার জন্য রাজি হয় না। যতই মা বলে, যতই মা বুঝায় যে তুমি দেশে আসো, কিন্তু আমার বাবা কোনোভাবেই দেশে আসার কথা মুখেও আনে না। এই নিয়ে পরিবারের মাঝে তুমুল রকমের ঝগড়াঝাটি হতে থাকে এবং আমার মা বারবার আমার দাদাকে, আমার জেঠুদেরকে হুমকি দেয় যে আমি এই পরিবারে থাকবো না, আমি এই পরিবার থেকে চলে যাব, কারণ আমার স্বামী আমার কথা শোনে না এবং তিনি দেশে আসতে চায় না। এসব নিয়ে আমার জেঠুরা, আমার দাদা সবাই আমার মাকে বুঝাইতো যে চিন্তা করিস না, একটা সময় চলে আসবে, এখন হয়তো বিদেশে আছে বা বিদেশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে, তুই চলে আসবে, তুই চিন্তা করিস না। এরকম করে আমার আম্মাকে বোঝাতো। এরকম করে আমার মা তখন তার দিনগুলো পাস করতো। এভাবেই ঠিক সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের এলাকাটা মোটামুটি যশোর শহরের কাছাকাছি ছিল। তো ওই রকম একটা জায়গার ভিতরে অনেক বড় একটা কারখানা তৈরি করা হবে। শুনেছিলাম রাজধানী ঢাকারই কোনো এক বিশিষ্ট ব্যবসায়িক নাকি ওখানে কারখানা খুলবে। আমাদের এলাকাতে কোনোদিন হেলিকপ্টার আসে নাই, কিন্তু ওই সময় আমাদের এলাকাতে হেলিকপ্টারে করে ঢাকা থেকে মানুষজন আসতো এই কারখানার বিষয়ে কথাবার্তা বলার জন্য। আমার কাছে মনে আছে যেদিন আমাদের বাড়িতে হেলিকপ্টার আসছিল, আমাদের এলাকায় হেলিকপ্টার আসছিল, ওই দিনে আমি প্রচুর পরিমাণে আনন্দ করেছিলাম, অনেক নাচানাচি করেছিলাম যে হেলিকপ্টারে করে মানুষ আসছে। এবং আসার পরে এই জায়গাটার মধ্যে তারা কারখানা তৈরি করবে। কারখানার জন্য সমস্ত কিছু দেখাশোনা করলো, কোথায় কী করা যায়, কীভাবে করা যায়, সমস্ত কিছু দেখাশোনা করে তারা তখন
কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, চারপাশে খুঁটি দিল এবং বাউন্ডারি করে এখানে কাজ করার উপযোগী করে তৈরি করলো। তো তখন তারা ঢাকা থেকে লোকজন আসতেছে, ওই সময় কিন্তু আমরা জানি না যে এখানে আসলে কী ধরনের কারখানা হবে বা কী ধরনের কাজ করা হবে। শুধু এটুকুনি বুঝতে পারতেছি যে এখানে বিশাল কিছু একটা হতে যাচ্ছে, যেটা আমাদের গ্রামে অতীত জীবনে আর হয়নি। এটা হওয়াতে গ্রামের মানুষরাও অত্যন্ত আনন্দিত। গ্রামের মানুষ আনন্দিত হওয়ার কারণ হচ্ছে যে গ্রামের মানুষরাও এখানে কাজ করতে পারবে, গ্রামের সব মানুষ এখানে কাজ করতে পারবে, গ্রামের উন্নয়ন হবে, গ্রামের উন্নতি হবে, যার জন্য গ্রামের মানুষরাও অনেক আনন্দিত। তো এটাকে তখন কাজটা শুরু করলো। শুরু করার পরে এটার যিনি এমডি ছিল তার নাম ছিল হচ্ছে তাইমুল হক। তাইমুল হক সাহেব বিশিষ্ট একজন শিল্পপতি, রাজধানী ঢাকার সহ বিভিন্ন শহরগুলোতে ওনার ব্যবসা বাণিজ্য আছে। তিনিও তখন এখানে আসে এবং তিনি যথেষ্ট পরিমাণের পারিশ্রমিক একজন লোক। মধ্যবয়স্কর থেকেও আরেকটু বেশি বয়স হলেও তিনি একেবারে ইয়াং যুবকের মতো কাজ করে। এবং ওনার এখানে যখন এই কারখানাটা তৈরি করা হবে, কারখানা তৈরি করার শুরু থেকে উনি এই কারখানার সাথে জড়িত থাকে। তিনি এটার মধ্যে একদম শ্রমিকের মতো করে উনি মিশে থাকে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে ওনার মতো এত বড় মাপের একজন মানুষ হয়েও তিনি কারখানাতে এরকম শ্রমিকদের মতো শ্রম দিচ্ছে। বিষয়টা সবার কাছে একেবারে অবাক করার মতোই ছিল, কিন্তু তিনি যথেষ্ট পরিশ্রমিক থাকার কারণে তিনি দিনরাত মিলিয়ে এখানে কাজ করত। এরকম করতে করতে তেনার খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হয়ে যেত, কারণ এখানে যারা কারখানার লোকজনরা থাকতো তারা আসলে খাওয়া দাওয়াটা ওভাবে করতো না বা ওভাবে রান্নাবান্না হতো না। বাইরের হোটেল থেকে অনেক দূর থেকে ওনার জন্য খাবার আনা হতো। তো একটা পর্যায়ে আমার এই এলাকার ভিতরে সবচেয়ে নাম করা ছিল আমার ওই কোলেস্ট্রল ব্যবসায়িক আমার জেঠু। আমার জেঠুর সাথে তখন ওই ভদ্রলোকের মানে তাইমুল হকের একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরে আমার জেঠু তখন তাইমুল হককে বলে যে আপনি যেহেতু এখানে দীর্ঘদিন ধরে থাকতে হবে, আপনার মাসের পর মাস, তো আপনার কারখানাটা হওয়া পর্যন্ত আপনার খাওয়া দাওয়া নিয়ে খুব চিন্তিত, কারণ আপনি এখানকার খাবার খেতে পারেন না এবং হোটেলের খাবার খেলে আপনার শারীরিক সমস্যা দেখা দেয়। আপনি একটা কাজ করেন, আমার বাসায় রান্না বান্না হয় এবং আমরা খুব ফ্রেশ সবজি রান্না করি, যেটা খেলে আপনার খুব ভালো লাগবে, আপনি শারীরিকভাবে স্ট্রং থাকবেন, শক্তিশালী থাকবেন এবং অসুস্থ হবেন না। সো আপনি যদি বলেন তাহলে আমার বাসা থেকে আপনার জন্য খাওয়ার জন্য আয়োজন করব। তো তিনি তখন আসলে প্রথম দিকে রাজি হইতে চাচ্ছিল না, শেষে বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আপনি যদি এরকম করেই বলেন তো আমি আপনার বাসায় খাওয়া দাওয়া করব। এমন করে আমার জেঠুর সাথে ওই লোকের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। সম্পর্কের সূত্র ধরে আমার জেঠু তখন এই লোককে আমাদের বাড়ি থেকে খাবার নেওয়া যেত। জেঠু আমাকে সাথে করে টিফিন বক্সে করে ওই লোকের জন্য, তাইমুল হকের জন্য খাবার নেওয়া যাইতো। এরকম করে 2-3 দিন যাওয়ার পরে তাইমুল হক একটা সময় আমার জেঠুকে বলল যে দেখেন, এই বিষয়টা খুব খারাপ দেখায় যে আপনি আমার জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে আসেন। আমার কাছেও বিষয়টা একটু লজ্জাজনক মনে হয়। সো আপনি যদি কিছু না মনে করেন, আমি কি আপনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করতে পারি একেবারে আপনাদের পরিবারের মানুষের সাথে বসে? আমার যেটি তখন একটু লজ্জাও পেল আর বলল, এটা যদি আপনি করেন তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু আমার লজ্জা লাগে যে আমাদের মতো নিম্নবিত্ত মানুষের সাথে আপনি একসাথে বসে খাওয়া দাওয়া করবেন। এরকম করে বলার পরে তিনিও তখন বলে যে না, সমস্যা নাই, আমি খাবো, যদি আপনি অনুমতি দেন আমি আপনার বাড়িতে গিয়ে সবার সাথে বসে খাওয়া দাওয়া করবো। দেন একটা পর্যায়ে যেহেতু তখন রাজি হয়, যোকে ফাইন, ঠিক আছে, তাহলে আপনি আমার বাড়িতে আসেন। এরপর থেকে এই তাইমুল হক 3 বেলা আমাদের বাড়িতে আসতো। সকালে নাস্তার সময় হলে তিনি ব্যায়ামের ড্রেস পরে নাস্তা করতে আসতো, দুপুরে রান্না হতো, খাওয়া দাওয়া হতো, রাতেও খাওয়া দাওয়া হতো। তিনি আমাদের বাড়িতে মাঝে মাঝে থেকেও যেত আমার জেঠুর সাথে, এবং শুধুমাত্র এই তাইমুল হকের কারণেই আমার জেঠু আরও অনেকগুলো ব্যবসা বাণিজ্য করতে পারে। অনেকগুলো ভালো ভালো ব্যবসার সাথে আমার জেঠুর সম্পর্ক হয়, কারণ এই লোকটা যথেষ্ট পরিমাণের হেল্পফুল একজন পার্সন ছিল। তিনি ব্যবসা বাণিজ্য অনেক ভালো বুঝতো, কীভাবে টাকা ইনভেস্ট করলে ওখান থেকে ভালো পরিমাণের বেনিফিট পাওয়া যাবে, লাভ পাওয়া যাবে, এই বিষয়গুলো তাইমুল হক সাহেব অনেক ভালো বুঝতো বলেই তিনি আর দেশে বিদেশে এত পরিমাণের কলকারখানা প্রতিষ্ঠান। যাই হোক, এত বড়লোক হওয়ার পরেও আমি বারবার বলি যে মানুষটা একেবারে মাটির মানুষের মতোই ছিল। তো এরকম করে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 1.5 মাসের মতো তিনি আমাদের এই কারখানায় কাজ করে। কারখানায় কাজ করে বলে কারখানায় থাকে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং গ্রামের সব মানুষের সাথে ওনার মোটামুটি খুব ভালো একটা ভালো একটা সম্পর্ক হয়। এরপরই শুরু হয় ওই কারখানার কাজ হয়ে যায়। কাজ হয়ে যাওয়ার পরে তিনি তখন প্রতি মাসে, 2 মাসে বা 1 মাসে এখানে আসতো। আসার পরে থাকতো 2-1 মাস থেকে, 2-1 মাস পরে এসে 2-3 দিন থাকতো, থেকে আবার চলে যেত। তবে ওই 2-3 দিন যে উনি থাকতো, ওই 2-3 দিন উনি পরিপূর্ণভাবে আমাদের বাড়িতেই থাকতো। তিনি আসার আগে আমার জেঠুর সাথে যোগাযোগ করতো এবং আমার জেঠু তখন পুকুর থেকে বড় মাছ, তারপরে মুরগি, এটা ওইটা, ফল ফুল, খুব ভালো খাবার ওনার জন্য রেডি করে রাখতো। এবং তিনিও
এই ধরনের খাবার খেয়ে খুব আনন্দিত। আমার জেঠুর সাথে তারও অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। আমার জেঠু ওনাকে অনেক ভালো বুঝে এবং তিনিও আমার জেঠুকে অনেক ভালো বোঝে। এরকম করে সময়গুলো কাটতে, কাটতে একদিন উনি আমাদের বাসায় আসে। উনি আমাদের বাসায় আসার পরে আমাদের বাড়িতে থাকে। দেন রাতের বেলায় আমার তখন ঘুম ভেঙে যায়। তো আমি কিন্তু আমার আম্মুর সাথেই ঘুমাইতাম। আর আমার একটা অভ্যাস ছিল কি, আমি যদি রাতে ঘুমাতাম তা আমি একেবারে সকালে ঘুম থেকে উঠতাম। হয় না যে মানুষ শিশু করার জন্য ঘুম থেকে উঠে বা অন্য কারণেও ঘুম থেকে উঠে অনেক বাচ্চারা, কিন্তু আমার এই ধরনের কোনো অভ্যাস ছিল না। আমি সন্ধ্যা রাতে ঘুমিয়েছি তো একেবারে সকালেই আমি ঘুম থেকে উঠবো। তা ওই দিন কেন জানি হঠাৎ করে মধ্যরাতে আমার ঘুমটা ভেঙে গেল এবং ওই দিন বৃষ্টিও হচ্ছিল। সম্ভবত বৃষ্টির শব্দের কারণেই ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি পাশে দেখি যে আমার আম্মু নাই। আম্মুকে দেখতে না পেরে আমি তখন একটু ভয় পেয়ে গেলাম। রাতের বেলায় তো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি তখন আমার আম্মুরে খুঁজতে শুরু করলাম। আম্মু আম্মু বলে ডাকাডাকি করতেছি। এমন করে ডাক দিতে দিতে একটা পর্যায়ে হঠাৎ করে ওই তাইমুল হক যে রুমের মধ্যে ছিল, যে ঘরে ছিল, ওই রুম থেকে আমার আম্মু তখন বেরিয়ে আসলো এবং আমার আম্মুর কাপড়ের অবস্থাও খুব একটা ভালো ছিল না। এই দৃশ্যটা দেখার পরে আমি তখন খুব অবাক হয়ে গেলাম, কিরে আমার আম্মু এই বিদেশি লোকের রুম থেকে বেরোলো কেন? আম্মু তখন আমাকে ঘরের ভিতরে ডেকে নিল। ডেকে নিয়ে বলল, তুই কি আর অন্য কোনো রুমে নক করেছিস, অন্য কোনো দরজা নক করছিস? আমি বললাম, না মা, আমি তো আর কোনো দরজা নক করি নাই। মা আমাকে তখন বলে, তুই কিন্তু কাউরে বলিস না আমি যে ওনার রুমে গেছি। তখন আমি তো আসলে অত কিছু বুঝি না। তারপর আম্মুরে বললাম যে, আম্মু তুমি ওনার রুমে গেছো কেন? উনি কে হয় আমার, বা ওনার রুমে তুমি যাও কেন? উনি আমাদের বাড়িতে কেন আসে? আমার আম্মু বলে, এই লোকটা তোর বাবা। আমি এটা শোনার পরে খুব অবাক হয়ে গেলাম যে এই লোকটা আমার বাবা। আমি তখন বললাম যে, মা এটা তুমি কী ধরনের কথা বলো? তিনি আমার বাবা হয় কী করে? এটা তো কোনোভাবেই হতে পারে না। আমার মা বলে, হ্যাঁ তিনিই তোর বাবা, আমি ওনাকে বিয়ে করেছি। তা আমি বললাম যে, তুমি যে আমাকে বিয়ে করছো তাহলে যে আমি আমার বাবাকে বাবা ডাকি, বাবা না আমার বিদেশে? আমার মা তখন বলে, তোর বাবা যে বিদেশে আছে আমি তোর সেই বাবাকে ছেড়ে দিয়েছি। বাট এই কথাটা খবরদার তুই কিন্তু তোর জেঠু বা তোর দাদা দাদি কারো কাছেই বলবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। এই কথা বলার পরে তখন বিষয়টা এখানে হয়ে গেল। তা উনি আবার চলে গেছে। চলে যাওয়ার কিছুদিন পরে আমি আবার আমার দাদির সাথে একটু ভালো সম্পর্ক। আম্মুর সাথেও সম্পর্ক ভালো, বাট দাদির সাথেও ভালো একটা সম্পর্ক। আমি অনেক সময় দেখা যায় যে আমার পারিবারিক অনেক কথা, আমার ভিতরের কষ্টগুলো আমি আমার দাদির সাথে শেয়ার করি, মানে দাদিকে বলি। ওই দিন হলো কি, আমি আমার দাদিকে এই কথাগুলো বলে দিলাম। মানে বলে দিলাম বলতে আমি বললাম যে, দাদু আমার আব্বা তো বিদেশে থাকে এবং এটাই কি আমার আব্বা, না আমার আরও আব্বা আছে? দাদি আমাকে বলে যে, না, বিদেশে যেই লোকটা থাকে সেই তো তোর বাবা। আমি বললাম, তাহলে যে মাঝে মাঝে আমাদের বাড়িতে বেড়াতে আসে একটা লোক, তিনি কি আমার বাবা? আমার দাদি বলে, না সে তো তোর বাবা না। কেন? আমি তখন দাদিকে বললাম যে, দাদি আমার মা আমাকে বলছে এই লোকটাকে বাবা ডাকার জন্য। তা এই কথাটা শোনার পরে আমার দাদি তখন আমার আম্মাকে ডিরেক্টলি এসে বিষয়টা জিজ্ঞেস করলে মুহূর্তের মধ্যে এই খবরটা তখন আমার কাকা, আমার যে জেঠু আছে, জেঠু ওনাদের কানে চলে যায়, আমার দাদার কানে চলে যায় এবং তারা সবাই তখন পারিবারিকভাবে এক ধরনের মিটিংয়ের আয়োজন করে। সন্ধ্যার পরে আমার মাকে অনেক গালাগালি করে এবং গালাগালি করে মায়ের সাথে খারাপ ব্যবহার করে রাতের মধ্যে আমার নানা ভাইকে এনে আমার মাকে আমার নানা ভাইয়ের হাতে তুলে দেয়। আমার দাদা দাদি এবং আমার জেঠুরা মিলে আমার মাকে আমার বাবার অনুমতি ছাড়াই আমার নানার হাতে তুলে দেয়। পরে রাতের বেলা আমার নানা আমার মাকে নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য মা অনেক চেষ্টা করেছিল, আমাকে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার জন্য অনেক টানাহেঁচড়া করে, অনেক ঝামেলা করে, কিন্তু আমার দাদা দাদি আমার জেঠুরা তারা কেউ আমাকে নিতে দিবে না। তো মা আর আমাকে নিতে বলো না, মা তখন চলে গেছে। আমি সারাটা রাত অনেক কান্না করতেছি। শুধু কান্না করতে করতে চিন্তা করলাম যে কেন আমি আমার দাদা দাদির কাছে এই কথাটা বলে দিলাম। তাদের কাছে না বললে তো আজকে এরকম একটা সমস্যা হতো না। আমি কেন বলে দিলাম? আমার ভিতরে তখন খুব কষ্ট কাজ করতেছে। আমার মনে হয় আমি এই কথাটা বলে মোটেও ভালো করি নাই। আমি এটা খুব খারাপ করে ফেলছি। আমার এই কথাটা আমি কেন বললাম? মানে নিজের ভিতরে নিজের অনেক আফসোস হচ্ছে আর কি, অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, এরকম করে প্রায় আরও অনেক দিন কেটে গেল। অনেক দিন পরে হঠাৎ করে একদিন আমার যে বড় জেঠু আমাকে বলতেছে, কিরে আজকে না তোর মায়ের বিয়ে, তুই যাস নাই? এটা শোনার পরে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম যে এটা আমাকে কি বললো, যে আমার আম্মার বিয়ে। আমি বললাম, কি বললেন কাকা, জেঠু আমার আম্মার বিয়ে মানে? পরে বলে, হ্যাঁ আজকে তো তোর আমার বিয়ে, কেন তোকে দাওয়াত করেনি? উনি আমার সাথে দুষ্টমি করতেছে মনে হয়। পরে আমি আমার দাদিকে জিজ্ঞেস করলাম যে, দাদি আমার মায়ের নাকি বিয়ে, এটা কী ধরনের কথা? আমার দাদি তখন আমাকে বলে যে, হ্যাঁ আসলেই তোর মায়ের বিয়ে, কারণ তোর মা ওই বদমাইশ লোকটাকে বিয়ে করে ফেলতেছে, মানে ওই লোকটাকে যিনি আমাদের এখানে কারখানা করেছে। এরপরে দেখা গেল একটা সময় আর আমার মা আমার কাছে আসতো না। মাসের পর মাস পেরিয়ে যেত, আমি খুব কান্নাকাটি করতাম, অনেক দুঃখ পাইতাম এবং এতটাই কষ্ট পাইতাম যেটা আসলে বলে বোঝাতে পারবো না। খুব কান্নাকাটি করতাম যে আমার মা আমার কাছে কেন আসে না, কেন মা কোথায় থাকে, এগুলো নিয়ে আমার খুব মন খারাপ হতো, কান্নাকাটি করতাম।
অ্যান্ড দুঃখ কষ্টে আমার তখন সময়গুলো কাটতে কাটতে একদিন আমি বিকেলবেলা অনেক বাচ্চাদের সাথে আমি মাঠে খেলতাম। আমাদের এখানে একটা মাঠ ছিল, মানে স্কুলের মাঠ, এটা আগে স্কুল ছিল বাট এখন আর স্কুল নেই, স্কুলটা ভেঙে অন্য কোথাও নিয়ে গেছে, খালি মাঠটা পড়ে আছে। তো এই খালি মাঠের মধ্যে আমি তখন সব বাচ্চাদের সাথে খেলা করতেছি। ওই সময়ের ভিতরে হঠাৎ করে একজন লোক আমাকে ডাকলো। তা আমি তাকে চিনি না, আমাকে ডাক দিছে চকলেট দিবে বলে। তা চকলেট দিয়ে বলে ডাকছে, ডাকার পরে আমাদের ওই পাশে কিন্তু আবার একটা রাস্তা ছিল, বাট অত মোটা রাস্তা না, মানে গ্রামের যে পাকা রাস্তাগুলো হয় না, গ্রামীণ পাকা রাস্তা, ওইখানের ভিতরে উনি আমাকে ডাকলো। ডেকে তিনি আমাকে হঠাৎ করে গাড়িতে উঠে ফেললো, মানে ওখানে একটা টেম্পো ছিল, টেম্পো ভেবে ট্যাক্সির মতো, ওইটাতে আমাকে টান দিয়ে উঠে ফেলছে। উঠে আমি আর কোনো কিছু বলতে পারবো না, ওইটা তো মানে উঠার পরে আমি লাইক অজ্ঞানের মতো হয়ে গেছি। এবং আমি একটা সময় দেখলাম যে লোকটা আমাকে আমার আম্মুর কাছে নিয়ে গেছে, মানে আম্মুর কাছে। তা আম্মুকে পাওয়ার পর তো আমি মহা খুশি, আমি তো আমার আম্মুর অনেক মিস করতেছি, আম্মুর জন্য কান্নাকাটি করতেছি। পরে আম্মুকে পাইছি, আম্মুকে পাওয়ার পর, এবং আমার আম্মু তখন অনেক বড় একটা বাড়িতে থাকতো, অনেক বিশাল একটা বাড়ি, এবং বাড়ির দেখার পরে খুব বড় একটা বাড়ি, এত বড় একটা বাড়িতে আমার আম্মু তখন থাকে। তা আমি তখন বলে যে আম্মু এই বাড়িটা কার, এত বড় বাড়িতে তুমি থাকো, এই বাড়ির মালিককে? আমার আম্মু বলে এটা তোমার বাবার বাড়ি, এটা তোমার বাবার, ওই যে তোমাকে বলেছিলাম না যে তোমার বাবা এটা তোমার বাবা। তো এরপরে ওই লোকটা আমার কাছে আসতো, এসে আমার সাথে কথাবার্তা বলতো, কিন্তু আমাকে আসলে ওরকম করে আদর করতো না। মানে তাইমুল হক বলে যে লোকটা আছে, তা আমাকে খুব বেশি একটা আদর করতো না। তিনি আমাকে কাছে আসতো, আমাকে কোলে নিত, বাট ওরকমভাবে না আর কি। মানে যাই হোক, উনি আমার আম্মুর সাথেই ঘুমাইতো, আমি আর রাতের বেলা আমার আম্মুর সাথে ঘুমাইতে পারতাম না। আমি তো সবসময় আম্মুর সাথে ঘুমাইতাম, কিন্তু এরপর আর আম্মুর সাথে আমার ঘুম হতো না। আর আম্মুর সাথে না ঘুমাতে পেরে আমারও খুব খারাপ লাগতো, অনেক কষ্ট হইতো যে আমার আম্মুর সাথে আমি ঘুমাইতে পারি না। যাই হোক, আম্মু ওই লোকটার সাথেই ঘুমাইতো, আমি আলাদা রুমে ঘুমাইতাম। মা মাঝে মাঝে রাতের বেলায় এসে আমাকে দেখে যাইতো, আমার রুমে এসে দরজা খুলে আমাকে দেখে যেত, আমার সাথে একটু ঘুমাইতো, বেশিরভাগ ওই লোকের সাথেই ঘুমায়। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার আম্মু আমাকে স্কুলে ভর্তি করায়, ওখানকার একটা স্কুলে। কিন্তু তাইমুল হক নামের যে লোকটা আছে, সে এই বিষয়টা নিয়ে আমার আম্মুর সাথে ঝগড়া লেগে যায় যে আমার আম্মুকে উনি পড়াশোনা, মানে আমাকে পড়াশোনা করতে দিবে না। আমার আম্মু বলল আমার ছেলেটা অনেক ছোটো, আর ওকে আমি পড়াশোনা করাবো না কেন? তিনি বলে যে না, অন্যের ছেলেকে আমি পড়াশোনা করাবো কেন, ওর পড়াশোনা হবে না, ও তোমার সাথে সাথেই থাকবে। আমার আম্মু অনেক চেষ্টা করলো আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু ওই বড় লোকের ভদ্রলোক আমাকে আর পড়াশোনা করতে দিল না। আমাকে পড়াশোনা করতে দিল না। আম্মুকে একটা কথাই বলল যে তোমার যদি তাকে পড়াশোনা করাতেই হয় একান্তভাবে, তাকে তুমি ঘরে পড়াও, কিন্তু সে ঘরের বাইরে আমি তাকে কোথাও পড়াশোনা করাবো না। কারণ সে যদি কোথাও পড়াশোনা করে, আমার ভয় হয় যে কখনোই তোমাকে বিয়ে করেছে এটা কেউ জেনে যাবে কিনা, বা ওনার আরও ওয়াইফ ছিল, ওনার আরও 2টা বউ ছিল, একটা বউ দেশে থাকতো এবং আরেকটা বউ ওনার বিদেশে থাকতো। তো তিনি সবসময় এটা নিয়ে ভয় পাইতো যে আমার আম্মাকে বিয়ে করছে, এখন আমাকে স্কুলে ভর্তি করাইলে আইডি কার্ড হবে, তারপর আমার স্কুলের অনেক ডকুমেন্ট হবে, এটা ওইটা হবে। তো এগুলোতে যদি কোনোভাবেই তার ফ্যামিলির মানুষরা জেনে যায় যে আমি তার সন্তান বা উনি আমার আম্মাকে বিয়ে করছে, এই ভয়ে তিনি তখন আমাকে স্কুলে ভর্তি করায় নাই। স্কুলে ভর্তি না করার কারণে আমার আম্মুই আমাকে হাতে কলমে পড়াশোনা করাচ্ছে, আম্মুর সাথে আমি তখন পড়ে আছি। এইভাবে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত ছিল। দিনের রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন অনেক বড় হই। আমি যখন অনেক বড় হই তখন আমি খুব করে দেখি আর আমার বাবা আর আমার দাদু দাদা, আমার জেঠুরা কেউ কিন্তু আর আমাকে নিতে আসে নাই, বা কিভাবে তারা কি করছে, বা তারা কেনই বা আমার ফ্যামিলির মানুষরা আমার খোঁজ খবর নেয়নি, এটা আমি জানি না। আমি আমার মায়ের কাছে বড় হই, বড় হবার পরে সব মানুষ তখন ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আমার বন্ধুবান্ধবরা, বাট আমি তখন পর্যন্ত স্কুলের মধ্যে, মানে বাসার মধ্যেই থাকি। আর আম্মুর সাথে আমি খুব মন খারাপ করি, অনেক ঝগড়া করি আম্মুর সাথে যে আম্মু তুমি আমাকে পড়াশোনা করাইলা না কেন, এই সেই। তা আম্মু তখন আমাকে দুঃখ করে লাস্টে এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম এগুলো আমাকে বলল যে তোর বাবা এই জন্য আমাকে তোকে পড়াশোনা করায় নাই। বাট এটাই সত্য যে আমার আম্মুকে এই ভদ্রলোক কোনো অভাব দেয়নি, এবং আমার আম্মু যখন যে সময় যেটা চাইতো আমার আম্মুকে সেটাই দিত। দেশের বাইরে পর্যন্ত আমার আম্মুকে নিয়ে ঘুরতে যেত। আমার আম্মুকে টাকা পয়সা কোনো কিছুতেই তিনি কোনো রকমের কোনো কিছু অভাব অনটন দেয়নি। তা আমি তখন বড় হই, বড় হওয়ার পরে আমাদের নিজেদের গাড়ি আছে, নিজেদের গাড়ি দিয়ে চলাফেরা করি, নিজেদের কারখানা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব কিছু আছে, কিন্তু আমার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ছোট খালা, আমার একজন খালা আছে, তার নাম হচ্ছে তানিয়া খালা। তো তানিয়া খালা হচ্ছে যশোর শহরে থাকে। আমার খালাম্মা একজন শিক্ষিকা ছিল, বাট এখন রিটায়ার্ডে আছে। তো তিনি তখন মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াইতে আসতো, এবং তিনি বেড়াইতে আসলে আমার আম্মা খালাম্মার সাথে অনেক ঝগড়া করতো যে তুই আমার বাসায় আসিস না, তোরে বারবার বলি তুই কেন আমার বাসায় আসিস, এটা ওইটা বলে আমার খালাম্মার সাথে অনেক ঝগড়া করে। তো আমার কিন্তু খালু নাই, খালু অনেক বছর আগে মারা গেছে। আমার শুধুমাত্র একটা খালাতো বোন আছে, জানা হচ্ছে তারিন। তো তারিনও আমাদের বাসায় আসতো, বাট তারিনকে আমার আম্মু কোনো কিছু বলতো না, কিন্তু তানিয়া খালাম্মা আসলে আম্মু বকাবাধ্য করতো।
মানে তানিয়া খালা আমাকে বারবার বলতো যে তুই আমার বাসায় আসিস না, তুই আমার বাসায় আসলে আমার সমস্যা হবে, এটা ওইটা বলতো। বাট কী সমস্যা হবে, কেন সমস্যা হবে, কেন তানিয়া খালা আমাকে আমাদের বাসায় আসতে দিত না, এই বিষয়গুলো আমি তখন বুঝতাম না। তো না বুঝতে বুঝতে আমার এমন করে দুঃখ মানে কষ্টের সময়গুলো কাটে। আমার যে খালাতো বোন আছে তারিন, ওই কিন্তু পড়াশোনা করতো, মানে ওই কিন্তু যশোরেই পড়াশোনা করতো, ওইখানে তার স্কুল আছে, কলেজ আছে, ওই কলেজেও পড়তো। তা আমার বেশিরভাগ সময় তার সাথে ফোনে কথা বলতাম, তার সাথে ফোনে কথা বলতাম এবং তাদের আরও ফ্রেন্ড সার্কেল ছিল, সবার সাথেও আমাকে গ্রুপ কলে কথা বলাই দিত। ওই সময় মোবাইলেই গ্রুপ কল হতো, তো মোবাইলে আমাকে গ্রুপ কল করে সবার সাথে কথা বলাই দিত। আমার ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবার সাথে কথাবার্তা বলতাম, অনেক মজা করতাম এবং আমিও মানে যশোরের সাথে খুব জড়িয়ে পড়ি। যশোর যাই, যশোর থেকে আসি, তো মানে সব কিছুই ঠিক আছে। আমার বাবাও কিন্তু আমাকে কোনো কিছুর অভাব দেয় না, যে টাকা পয়সা চাইলে আমাকে দেয় না, বিষয়টা এরকম না। আমি যখন যত টাকা চাই যে আমার এখন এত টাকা লাগবে, আমার আব্বা ঠিক আমাকে এত টাকাই দেয়। আমার নিজস্ব একটা গাড়ি আছে, গাড়ির ড্রাইভার আছে, গাড়ির তেল পুরানো থেকে শুরু করে সমস্ত খরচ আমার আব্বা আমাকে দিচ্ছে। কিন্তু কোথাও আমার বাবার পরিচয়টা আমি শুধু দিতে পারি না, মানে আমার বাবা যে তাইমুল হক, এই পরিচয়টা আমি কারো কাছে দিতে পারি না এবং এই পরিচয় উনি আমাকে কারো কাছে দিতেও দেয় না, কারো কাছে দিতেই পরিচয় দেয় না। আর আমার আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে। আগে আম্মু অনেক সুস্থ ছিল, আমার সাথে ঘুরতো ফিরতো বা আম্মু অনেক স্ট্রং ছিল, বাট ইদানিং ধরে আম্মু অনেক অসুস্থ। আগের মতো করে আম্মুর এত সুস্থতা নাই, কারোর সাথে আম্মু ঠিকমতো কথা বলতে পারে না, বেশিরভাগ সময় অসুস্থ থাকে। শারীরিক অবস্থা আমার আম্মুর ঠিক ততটা ভালো না। তা এরকম করে কাটতে কাটতে তো আমি তো যেহেতু সবসময় তারিণীর সাথে ফোনে কথা বলি, ওর সাথে ফোনে কথা হয়, আমাদের বাসায় আসে, আমি যশোরে যাই, সব কিছু মিলে আমার জীবনে ঘটে যাওয়া সেই দুঃখের ঘটনাগুলো আমি তখন একটু একটু করে তারিণীর সাথে শেয়ার করি যে তারিণ দেখো আমার এরকম এরকম দুঃখ, আমার বাবা তো আর আমাকে পড়াশোনা করালো না, আমার মা অনেক চেষ্টা করেছে আমাকে পড়াশোনা করানোর জন্য, খুবভাবে ট্রাই করেছে, কিন্তু আমার ওই বাবা আমাকে পড়াশোনা করতে দিল না বা আমাকে পড়াশোনা করাইলো না। আমার বাবা খুবই ব্যতিক্রমধর্মী একটা মানুষ, এটা ওইটা বলে আমি অনেক সময় তারিণীর সাথে অনেক বিষয় শেয়ার করতাম। তো তারিণী তখন আমার সাথে খুবভাবে ক্লোজলি মিশতো। এইভাবে আমরা দুজন দুজনের সাথে কথাবার্তা বলতে বলতে কখন যে আমাদের মাঝে একটা ভালো লাগা সম্পর্ক তৈরি হয়ে যায়, এটা আসলে আমিও বুঝতে পারি নাই, তারিণীও বুঝতে পারি নাই। মানে ও আমার সাথে কথা না বললে ওর খুব খারাপ লাগে, ভালো লাগে না, সারাটা দিন খুব দুঃখে কাটে এবং একইভাবে আমি যদি ওর সাথে কথা বলতে না পারি আমারও দিনটা খুব মন্দরা যায়, মানে ভালো লাগে না, অনেক কষ্টে সময় কাটে। তো কেন দুজনের মাঝে এরকমটা হচ্ছে বা কেন একজন আরেকজনের প্রতি এত বেশি ভালোবাসা জমে গেল, বিষয়গুলো তখন বুঝতে পারলাম না। যাই হোক, এমন করেই সময়গুলো কাটতে কাটতে তারিন আমাকে একটা সময় হঠাৎ করে বললো যে চলো আমরা কুয়াকাটায় ঘুরতে যাই। তা আমার আসলে কোথাও ঘুরতে যাওয়া নিয়ে খুব একটা ছিল না, মানে আমি কোথাও ঘুরতে যাইতাম না। বাট ও যখন আমাকে রিকোয়েস্ট করলো যে চলো কুয়াকাটা ঘুরতে যাই, আমার আরও কিছু মেয়ে বান্ধবী, ছেলে বান্ধবী, বন্ধুরা মিলে সবাই যাবে, তুমিও চলো। তো এই প্রথম আমি তখন আমার আম্মুকে বললাম যে আম্মু, তারিন আমাকে এমনি এমনি বলতেছে আমি যাবো কিনা। আম্মু আমাকে বলো খবরদার, তোর বাবার কথার বাইরে কিন্তু যাওয়া যাবে না, কারণ তোর বাবার কথার বাইরে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, তুই আব্বুর সাথে যোগাযোগ করে যা। দেন আব্বুকে তখন বললাম, বলার পরে আব্বু এক কথাই বললো যে ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। তখন আমি গেলাম ওইখানে, বাট যাওয়ার পরে কুয়াকাটায় গেলাম, আমরা অনেক মজা করলাম। কুয়াকাটা বিচটা আসলে অনেক বেশি সুন্দর, বরিশালের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে যেটা মনে হলো আর কি। কুয়াকাটা অনেক ঘোরাফেরা করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। ওর বন্ধুরা ছিল অনেক, ওর সব বন্ধুদেরকে আমি চিনতাম, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু বা সবাইকে আমি চিনতাম, সবার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তো সবাই আমাকে নিয়ে ঘুরলো ফিরলো, আমার সাথে মজা মাস্তি করলো, সবার সাথে আমার খুব ঘনিষ্ঠপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা ভালো সম্পর্ক তৈরি হলো। এভাবে সময়গুলো কাটতে কাটতে সবাই মিলে তখন ওইখানে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা যখন আমাকে বলতেছে যে জিসান ভাই আপনাকে একটা কথা বলি, আপনি কি অনেক কিছু বুঝো কি না বোঝার অভিনয় করেন নাকি, এটা আমাকে বলে। আমি তখন বলি কি, ও আমাকে বলে আপনি তারিনকে বিয়ে করে বাসায় নিয়ে যান না কেন, তারিন তো আপনাকে অনেক পছন্দ করে, তা ওরে বিয়ে করে বাসায় নিয়ে আসেন। এই কথা আমাকে ও বললো, ওর বান্ধবীটা আমাকে বললো। কথাটা শোনার পরে আমার তো বিষয়টা জানি কেমন লাগলো। যাই হোক, ওই সময় কিন্তু ছেলেরা এক রুমে, মেয়েরা এক রুমে থাকতো। তো আমরা লাস্ট যেদিন চলে আসবো তার আগের দিন সন্ধ্যা রাতে তারিন আমাকে বলতেছে যে আমরা এক জায়গায় যাবো, এখানে তুমি আর আমি যাবো, কাউকে নিব না। তখন আমি বললাম যে তুমি আর আমি যাবো, কাউকে নিব না, তো কোথায় যাব, জায়গাটা আমাকে বলো। আমাকে বলে না আমরা দুজনেই যাব, গেলে পরে বুঝবা, চলো আমার সাথে। ও তখন আমাকে তার সাথে করে নিয়ে গেল এবং সাথে করে ও আমাকে অন্য একটা মানে ইয়েতে নিয়ে গেল, অন্য একটা বিল্ডিংয়ে নিয়ে গেল, লাইক ওই বিল্ডিংটা আবাসিক হোটেলে, ওইখানে নিয়ে গেল। অ্যান্ড ওইখানে গিয়ে সে বলে আমার সাথে থাকবে। তো বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হলো, আমার সাথে থাকবে, তা ও আমাকে পেপারে সিগনেচার করতে বললো, আমিও করলাম, ও করলো। করার পর আমরা তখন রুমে উঠলাম। অ্যান্ড উঠার পরে আমি তো আসলে মানে অত বড় না হলেই সব কিছুই বুঝি আর কি, যে ও আসলে মূলত আমার সাথে কী করতে চায় বা তার চিন্তাভাবনা কী।
তো আমি আসলে আর ওইটাতে তাকে বাধা দিলাম না, এবং বাধা না দেওয়াতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়, এবং সারা রাত আমরা ওই হোটেলেই থাকি। থাকার পরে ও আমাকে তখন বলে যে তোমাদের বাসা আমাকে নিয়ে যাবা না, আমি খালাম্মার সাথে থাকতে চাই, ওই বাসায় থাকলে আমার খুব ভালো লাগবে। বাট আমি তাকে বলি তুমি তো আমার বাবাকে চিনো, আমার বাবা আসলে কত রকমভাবে ডেয়ারিং একজন মানুষ, এখন বাবা তো আসলে এটাতে রাজি হবে না। ও আমাকে বলে যেভাবেই পারো তুমি তোমার আব্বুকে রাজি করায়া, তোমার আম্মুকে রাজি করা, তুমি আমাকে বউ বানায় তোমার কাছে নিয়ে যাও, আমার এখানে থাকতে ভালো লাগে না। যাই হোক কীভাবে ঘোরাফেরা শেষ করলাম, এর পরের দিনে আমরা যখন আবার পুনরায় সবাই আমরা ঢাকাতে ব্যাক করলাম, ওরা যশোরে চলে গেল। ঢাকাতে আসার পরে ওই যে তারিণীর সাথে আমি একা রাত কাটিয়েছি, এই জন্য ভাই আমার নিজের কাছেও ভালো লাগে না। সারাক্ষণ মনটার ভিতরে কেমন যেন একটা আনচান করতে থাকে, একটা কষ্ট বিরাজ করতে থাকে। মানে সব কিছু মিলিয়ে কেমন যেন ভীষণ খারাপ লাগতেছে যে ওর সাথে কাটানোর সময়গুলো খুব মিস করি। একইভাবে একই হোটেলে থাকা, ঘোরাফেরা করা, সব কিছু মিলিয়ে কেন জানি আমার তার প্রতি খুবই আকর্ষণ, মায়া, ভালোবাসা জমে গেছে। তো এখন থেকে আমি তখন আম্মুকে বলি, একদিন আমি আম্মুকে বলি, আম্মু তুমি বাসায় সারাদিন একা একা থাকো, তোমার খারাপ লাগে না? তা তুমি যদি বাসা অন্য কাউকে নিয়ে আসতা, তাতে তোমার সময়টা ভালো কাটতো, সবার সাথে কথাবার্তা বলতা, ঘোরাফেরা করতা, তেমনি সময়টা ভালো কাটতো না? আমার কথাটা শোনার পরে আমার আম্মু তখন আমার দিকে একটু সন্দেহের নজরে তাকায়, একটু সন্দেহ নজর আমার দিকে তাকায় বলতেছে যে তুই হঠাৎ করে এই কথা কেন বলতেছিস, আমি অন্য কাউকে নিয়ে থাকবো কেন, এটা কী ধরনের কথা? আম্মু আমাকে এভাবে বলে। আমি তখন বললাম, না মা তুমি সন্দেহ করো না, আমি আসলে খারাপ কোনো কিছু চিন্তাভাবনা করে বলি নাই। আমি বললাম যে তুমি তো সারাক্ষণই বাসায় একা একাই থাকো, তেমন কিছু করো না, তো তুমি যদি কাউকে সাথে রাখতা, সে মানুষটার সাথে চাইলে লুডো খেলতে পারতা, ক্রাম খেলতে পারতা, ঘুরতে যেতে পারতা, তা তোমার সময়টা ভালো কাটতো না? আম্মু আমাকে বলে, কাটবে তো, কিছুদিন পরে না তোকে বিয়ে করাবো, এবং বিয়ে করালে পরে আমাদের বাসায় একটা নতুন অতিথি আসবে, ওনার সাথে আমার সময়টা ভালো কাটবে। ওই সময় কিন্তু আমার আব্বা মানে ওই তাইমুল হক তিনি বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে, মানে দেখা যায় মাসের ভিতরে ওই 20 দিন উনি দেশের বাইরে থাকে, বাকি যে সময়টা উনি বাংলাদেশে থাকে তারই মাঝেও খুব কমই, হয়তো মাসে খুব বড় জোর 1 থেকে 2 দিনই আমার আম্মুর সাথে থাকে, এবং বাকি যে সময়টা সেটা তখন সে তার অন্য বউ আছে, অন্য বউদের সাথেই থাকে। তো এই অবস্থার ভিতরে আমার আম্মু তখন করলো কি যে ঠিক আছে ফাইন, সমস্যা নাই। আমি তখন আম্মুকে বললাম যে আম্মু তুমি আমাকে একটা বিয়ে করাই দাও, দুষ্টুমি করে আম্মুকে বলি। আম্মু বললে তোর পছন্দ থাকলে বল না, তোর পছন্দের একজন মানুষকে তোকে বিয়ে করে নিয়ে আসবো। অ্যান্ড ওই সময় আমি তখন আম্মুকে বললাম যে আম্মু আমার কিন্তু তারিণী অনেক পছন্দ হয়, তারিণ তো তোমারই বোনের মেয়ে, তুমি চাইলে আমাকে তারিণকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে আসতে পারো, তুমি তারিণকে আমাকে বিয়ে করাই দাও। এইটা বলা মাত্রই আমার আম্মু প্রচুর রকমের রেগে গেল, মানে হঠাৎ করে অনেক রেগে গেল, এবং অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় বলতেছে, এই কথা আমাকে বলছিস একবার, বাট এটা যেন আমি দ্বিতীয়বার তোর মুখে আর না শুনি, এই কথা যেন আমি দ্বিতীয়বার আর তোর মুখে না শুনি, এটা কখনোই সম্ভব না। তখন আমি বললাম যে মা এটা সম্ভব না কেন? আমি প্রথমে চিন্তা করলাম যেহেতু আমরা অনেক বড় লোক, আমাদের অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তো এই জন্য হয়তো আমার আম্মা চিন্তা করতেছে যে আমাকে আরও বড় লোক অন্য কোথাও বিয়ে করাবে। তো ওই চিন্তা ভাবনা করে আমি তখন আম্মুকে বললাম যে আম্মু তুমি কি চিন্তা ভাবনা করতেছো যে আমাকে আরও বড়লোক কোনো ফ্যামিলিতে বিয়ে করাবা? তো বড়লোক ফ্যামিলিতে আমাকে বিয়ে করায় কী হবে মা বলো? আমি তো বড়লোক হতে চাই না। তুমি আমাকে যদি এটাতেই বিয়ে করাও, আমাকে যদি তারিনকেই বিয়ে করাও, তাহলেই মা আমি অনেক হ্যাপি থাকবো, আমি অনেক ভালো থাকবো। তুমি আমাকে তারিনকেই বিয়ে করাও না। আম্মা আমাকে বলে আমি তোকে ধনী আর গরিব বা বড়লোক এই ধরনের কথা বলি নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুই চাইলে তারিনকে বিয়ে করতে পারবি না, আর আমি আমার জীবন থাকতে আমি কখনোই তোকে তারিনকে বিয়ে করাবো না। কথাটা শোনার পর আমার তখন খুব খারাপ লাগা কাজ করতেছে ভিতরে, যে আমার আম্মা কিন্তু কোনোদিন আমার মানে কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। আমি যখন যেটা চাইছি আমার আম্মার সাধ্যের মধ্যে আমার আম্মু চেষ্টা করেছে আমার এই ইচ্ছাটা পূরণ করার জন্য, এবং সর্বোপরি আমাকে সাপোর্ট করেছে সর্বভাবে। কিন্তু এখন আম্মু হঠাৎ করে আমাকে এই কথাটা কেন বলতেছে যে তারিনকে আমাকে বিয়ে করাবে না, কেন করাবে না, এটা তো বুঝতে পারতেছি না। যাই হোক আম্মুর সাথে অনেক রাগারাগি হলো, রাগারাগি হওয়ার পর আম্মু তখন চলে গেছে। তখন আমি তারিনকে ফোনে বললাম যে তারিন এই ঘটনা, আমার আম্মু তো রাজি হয় না। ও আমাকে বলে কেন রাজি হবে না? তুমি তোমার আম্মুকে বুঝিয়ে বলো, অ্যান্ড খালাম্মা তো মোটামুটি সফট মাইন্ডের মানুষ, এটা কেন করবে না? আমি বললাম আমি তো জানি না। অ্যান্ড তারই কিছুক্ষণ পরে আমি ফোনটা কাটার কিছুক্ষণ পরে তারিন আমাকে আবার কল ব্যাক করে আমাকে বলে যে জিসান অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। আমি বললাম কি? ও আমাকে বলে সাবধান, শোনো তুমি কিন্তু ভুলেও তোমার আম্মুকে আমাদের কথা কিছু বইলো না। মানে তোমার আম্মু কিন্তু আমাকে খুব গালাগালি করছে, এবং আমার আম্মু আমাকে গালাগালি করছে। আমি যদি তারা দুজনেই বলতেছে আমি যদি তোমার সাথে কোনো সম্পর্ক না রাখি। যদিও আমার আম্মু মোটামুটি একটু রাজি, কিন্তু তোমার আম্মু খুব রুড বিহেভ করছে, অনেক খারাপ ব্যবহার করছে, আমাকে গালাগালি করছে, আমার আম্মুকে গালাগালি করছে, এবং আমার আম্মুকে লুবি এটা ওইটা বলে খুব দুর্ব্যবহার করছে। সো তুমি কিন্তু একটু সাবধান হয়ে যাও। আমি তখন বললাম যে আমার আম্মু এই ধরনের এগুলো করার কারণটা কি?
মানে আমার আম্মু তো এসব করার কোনো কারণ হতেই পারে না, আম্মু কেন এগুলো করবে? এটা বুঝলাম না, বাট আম্মুকে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছি না। আম্মুর সাথে কথা বলে আম্মু একদম রেগে মেগে আমাকে তেড়ে আসা মারার জন্য, আর খারাপ ব্যবহার তো আম্মুর আছেই। এমন করে তখন আম্মুর উপরে আমার এক ধরনের রাগ কাজ করতে শুরু হলো যে দূর যা, আমি আর আম্মুর সাথে কথাই বলবো না। আমি আম্মুকে আসলে যতটা ভালো মনে করেছিলাম, আমার মা আসলে ঠিক ততটা ভালো না। আমি আর ওনার সাথে কথা বলবো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই বিষয়টা কিছুদিন ক্যারি করার পরে একদিন আমার আব্বুর সাথে আমি অফিসে গেলাম, আমার আব্বুর অফিসে, ধানমন্ডিতে আমার আব্বু অফিস আছে। তা অফিসে যাওয়ার পরে একদিন আমি আব্বুকে বলে দিলাম যে আব্বু, আমি তো পড়াশোনাও করলাম না, বা তুমি আমাকে তেমন কোনো কাজ কামও করাচ্ছ না। তোমার অফিসে এখানে ওইখানে যদি একটা ভালো কাজ দিতাম, আমি কাজও করতে পারতাম। তুমি আমাকে অফিসের কোথায় কাজও দাও না, এবং আমাকে কোনো পার্টিতে অনুষ্ঠানে নিয়েও যাও না। বাট আমার আম্মু সারাক্ষণ বাসায় কান্নাকাটি করে একা একা থাকে। আমি চিন্তা ভাবনা করতেছি আম্মুর একটা সঙ্গীর প্রয়োজন। তো এরকম করে আব্বুকে যখন ইনি বিনি বলতেছে, আব্বুই আমাকে হঠাৎ করে বলতেছে, তাইলে কি তুই বিয়ে করবি নাকি? এমনিই বলে। তা বলার পর আমি তখন বললাম যে আব্বু, মানে বিয়ে করব, কিন্তু আমার একটা পছন্দ আছে, আমার পছন্দ আমার আম্মু রাজি হচ্ছে না। আমার আব্বু বলে, তোর কি পছন্দ, কাকে পছন্দ করিস তুই? আমি তখন আব্বুরে বললাম যে আব্বু, আমার যে কাজিন আছে তারিনটা আমার খুব পছন্দ হয়, আমি ওর বিয়ে করতে চাই। একদম ডিরেক্টলি আমি আব্বাকে বলে দিলাম। অ্যান্ড আব্বুকে এটা বলার পরে আব্বু খুবই স্বস্তিতে, মানে একদম ঠান্ডা মাথায় একটা হাসি দিয়ে দিল। হাসি দিয়ে আমাকে বলতেছে, বাহ আলহামদুলিল্লাহ, তোর পছন্দ তো অনেক চমৎকার, অ্যান্ড মেয়েটা তো দেখতে অনেক সুন্দরী এবং আসলেই অনেক ভালো। এই মেয়েকে বিয়ে করলে তুই অনেক ভালো থাকবে, মেয়েটা অনেক লক্ষ্মী আছে, তার সাথে পার্সোনালি আমার কথা হয়েছে, মেয়েটা খুব ভালো। তো তোর আম্মা তো এটাতে কখনো রাজি হবে না, আব্বু এটা বলতেছে। আমি আব্বুকে বললাম, হ্যাঁ আব্বু, আমি তো একই কথাই তোমাকে বলতেছি যে আম্মু কখনো এটাতে রাজি হবে না, এবং আম্মু কেন রাজি হবে না এটা তো আমি বুঝতে পারতেছি না। আম্মু রাজি না হওয়ার পিছনে কারণটা কি? আমি এভাবে আম্মুকে বুঝাইলাম, এত করে আম্মুকে বুঝাইলাম, এত ভালোভাবে বুঝাইলাম, বাট আম্মু আমার কোনো কথাই আমলে নিচ্ছে না। আম্মু আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে, অনেক রুড বিহেভ করতেছে, এবং আমাকে আম্মু একটা কথাই বলে যে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। কিন্তু আব্বু, সম্ভব না কেন, এটা তো আমি বুঝি না। আমার আব্বা তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি এই বিষয়টা নিয়ে তোর আম্মুর সাথে আলোচনা করবো, তোর আম্মুর সাথে কথা বলবো। আমি বললাম যে ঠিক আছে, তুমি আম্মুর সাথে কথাবার্তা বলে, এবং আম্মুর সাথে কথাবার্তা বলে তুমি এটার একটা ভালো ব্যবস্থা করো যে আম্মু কেন রাজি হচ্ছে না, এটা তুমি খুঁজে বের করো। আব্বু বলে যে ঠিক আছে। তারপরের দিনে এবার আম্মু আরও বেশি খেপে গেল আমার সাথে। আম্মু কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, ওই দিন আম্মু আমাকে 2টা থাপ্পড়ও দিল। থাপ্পড় দিয়ে আমাকে বলতেছে যে ঢাকা শহরে মেয়ের অভাব পড়ছে, তুই চাইলে তো যে কোনো জায়গায় বিয়ে করতে পারিস, তুই যে কোনো জায়গায় বিয়ে না করে কেন তুই তারিনকে বিয়ে করার জন্য পাগল হইলি? কেন তুই বুঝতেছিস না যে তারিনকে বিয়ে করলে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে? আমি তখন বললাম, মা, তোমার মতো খারাপ মহিলা আমি জীবনও দেখি নাই, যে কিনা নিজের আপন বোনের মেয়ের নামে এরকম করে খারাপ বদনাম দিতে পারে। তুমি কিভাবে পারো তারিন সম্বন্ধে খারাপ কথা বলতে? তারিন তো আসলেই ভালো একটা মেয়ে, আমি তোর ভিতরে খারাপের কোনো কিছুই দেখি নাই। ও যথেষ্ট নম্র, ভদ্র, শিক্ষিত, সুন্দরী, সর্বদিক থেকে ঠিক আছে। তুমি কেন এরকম করে ওকে বদনাম দিচ্ছ? আমার আম্মা তখন আমাকে একটা কথাই বলতেছে যে আমার জীবন থাকতে এটা কখনোই তো হবেও না, আর এটা যদি কখনো হয়েও যায়, তবে তোর জীবনে তুই এক ফোঁটাও শান্তি পাবি না। আমি মা হিসাবে তোকে অভিশাপ দিয়ে গেলাম। তখন রাগে মাগে আমার শরীরটা তখন ফেটে যাচ্ছিল। যাই হোক, আম্মুর সাথে আর কথা বললাম না। আব্বুর সাথে বিষয়টা নিয়ে পুনরায় কথাবার্তা বলার পরে আমার আব্বু তখন আমাকে বলে, তুই ইয়াং বয়সী একটা ছেলে, তোর শরীরে এখন রক্ত গরম, তোর আম্মুর কথা শোনার কি আছে? তোর খালামণি যদি রাজি থাকে, তোর খালামণি রাজি থাকলে, তোর খালাতো বোন যদি রাজি থাকে, তোর আম্মুকে জিজ্ঞেস করার তো প্রয়োজন নেই, তুই বিয়ে করে ফেল। এভাবে আব্বা ডিরেক্টলি আমাকে বলে যে তুই বিয়ে করে ফেল। আমি তখন বললাম, আব্বু তুমি কি এটা জেনে শুনে বুঝে বলতেছ? আমার আব্বা বলে, হ্যাঁ অফকোর্স, আমি জেনে শুনেই বুঝে বলতেছি। তুই যেহেতু তোর পছন্দের মানুষকে বিয়ে করবি, তোর আম্মু তো আসলে কোনো সময় কোনো বিষয় খুব স্বাভাবিকভাবে মেনে নেয় নেই, তো এটাও সে স্বাভাবিকভাবে মানবে না। তো তোর আম্মুর দিকে তাকায় থাকলে তুই তোর ভালোবাসার মানুষকে হারাবি, তারিনের অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, কারণ মেয়েটার দেখতে অনেক লম্বা, সুন্দরী, সব ঠিক আছে। এখন যদি তুই ওরে বিয়ে না করিস, তাহলে তুই ওকে হারাই ফেল, ওর বিয়ে হয়ে যাবে, ওকে বিয়ে করে ফেল। আব্বুই আমাকে তখন এই প্রস্তাবটা দিল। দেওয়ার পরে আমি তখন করলাম কি, তারিনকে বিষয়টা জানালাম। তারিন আমাকে বলে, আঙ্কেল তো ঠিকই বলছে, আঙ্কেলের কথা তো ঠিকই আছে, তাহলে চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি। আমি বললাম যে ওকে ফাইন, ঠিক আছে। পরে আমি তারিনকে কোর্ট ম্যারেজ করে ফেলি, কোর্টের মাধ্যমে বিয়ে করে ফেলি। এবং বিয়ে করার পরে বিষয়টা তখন আমিও দামাচাপা দিয়ে রাখি, গোপনে রাখি। আমার মাও তখন, আমার মাকে তো বলি না, বাবাও তখন বিষয়টা গোপনে রাখে। অ্যান্ড আমার এই বিয়ের বিষয়টা জানে আমার আব্বা এবং আমার শাশুড়ি, মানে আমার খালামণি আর আমার আব্বা জানে। অ্যান্ড এইভাবে কিছুদিন কাটার পরে আমার খালামণি তখন আমাদের বাসায় আসতো, আসলে আমার আম্মু আবারও সে খারাপ ব্যবহার করতো, যে তোরে না বললাম আমার বাসায় আসবি না, তুই কেন আসিস, এটা ওইটা বলে আমার খালামণির সাথে খুব খারাপ ব্যবহার করতো। এবং খুবই অবাক করার ব্যাপার হচ্ছে, আমার মা তার বিয়ের পরে একবারের জন্য সে আর খালামণি, মানে আমার নানু বাড়িতে আর চায় নাই।
আমার নানু বাড়িতে আর যায় নাই, টোটালি সে যায় নাই, আমার নানু বাড়িতে যাই নাই। তো এরপরে দেখা গেল কি যে আর এমন একটা অবস্থার মধ্যে যখন হয়ে গেল না, আর আসলে বুঝতে পারতেছিলাম না যে কেন আমার মা এরকমটা করে। অ্যান্ড এরকম করতে করতে একদিন আমার খালাম্মা আসছে, আসার পরে সুন্দর দিকে আসছে। এই আমার মা তখন খালাম্মার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, অতিরিক্ত খারাপ ব্যবহার করার পরে আমার আব্বা তখন বাইরে থেকে আসছে। আব্বা তো বাসায় খুব একটা আসে না, বাট ওই দিন আসছে। আসার পরে দেখতেছে আমার আম্মাও ঝগড়া করে, আবার খালামুনিও ঝগড়া করে যে আমি আসাতে কী হয়েছে, তোর বাসায় তুই এরকম করতেছিস কেন, এটা ওইটা। মাও ঝগড়া করে, খালামুনিও ঝগড়া করে। এক পর্যায়ে আমি ঘরে ঢুকলাম, আব্বা ঘরে ঢুকলো, ঢোকার পরে এগুলো কী হয়েছে, আমার মা তখন বলতেছে আমি তো বারবার তানিয়ারে বললাম যে তুই আমার বাড়িতে আসিস না, আমার বাসায় আসিস না, এরপরেও আমার বাসায় কেন আসে। আমার আব্বা তখন হঠাৎ করে বলতেছে আমার আম্মাকে, ও তো তোমার বাসায় আসে না, ও ওর মেয়ের শ্বশুর বাড়িতে আসে। এইটা শোনার পর আমার আম্মা তখন বললো কী বললেন এটা আপনি, কী বললেন এটা আপনি। আমার আব্বা বলে হ্যাঁ, ও তো তোমার বাসায় আসে না, ও মেয়ে শ্বশুরবাড়িতে আসে। তা মেয়ে শ্বশুরবাড়িতে ও তোমার বেআইনকে সম্মান দিতে শিখো, সম্মান করতে শিখো, বেআইনের সাথে খারাপ ব্যবহার করো না। এই কথা বলে আব্বা তখন চলে যায়, মানে রুমের ভিতরে যায়। অ্যান্ড যাওয়ার পরে আমার আম্মা তখন দৌড়ে এসে আমার কলার চেপা ধরে কী বললো তোর বাপে, এটা কী বললো। আমি তখন বললাম আমি জানি না। আম্মা তখন দৌড়ে বাবা রুমে ঢুকলো এবং অনেকক্ষণ ওইখানে আব্বুর সাথে ঝগড়াঝাটি করলো, খুব খারাপ ব্যবহার করলো আব্বুর সাথে। আব্বুও মনে হয় আম্মুর সাথে খারাপ ব্যবহার করছে। এক পর্যায়ে আম্মু তখন বেরিয়ে আসছে, বেরিয়ে আইসাই ডাইনিং টেবিলে বসে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে, প্রচুর কাঁদতেছে যে আমি তোর মুখের দিকে তাকে আর সব ভুলে গেছি, তোরা আমি এত আদর করছি, যত্ন করছি, তোরা আমি গ্রাম থেকে কিডন্যাপ করে নিয়ে আসছি যে তুই গ্রামে থাকলে খারাপ হয়ে যাবি, দুষ্ট হয়ে যাবি, দুষ্ট মানুষের সাথে মিশবি। এই জন্য আমি তোকে ভালোর জন্য তোকে আমি মানে শহরে নিয়ে আসছি তোকে ভালো করার জন্য, কিন্তু তুই এটা কীভাবে করতে পারলি, এই কাজটা তুই কীভাবে করলি, কীভাবে তুই ছেলে হয়ে মায়ের কলিজে এমনি আঘাত দিলি, তুই সন্তান তো জীবনে কখনো সুখী হতে পারবি না, তোর উপরে আল্লাহর গজব পড়বে, এটা ওইটা বলে আম্মু খুবই খারাপ ব্যবহার আমার সাথে করতেছে। রাগারাগি তো করতেই আছে এবং অতিরিক্ত খারাপ ব্যবহার করতেছে। আমি তখন আম্মুর কথাগুলো মেনে নিলাম, আম্মুকে আর আমি কোনো প্রতিবাদ করতেছি না, আম্মুকে কোনো কিছু বলতেছি না। আম্মু যা বলার, আম্মু যেটা বলার আম্মু আমাকে সেটাই বললো, আমি সব কিছু মানলাম। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গেল এরকম করে সময়টা কাটতে কাটতে আমার আম্মু তখন বলে যে যা, যেহেতু বিয়ে করছিস তুই তোর বউ নিয়ে আলাদা থাকবি, তুই এই পরিবার আসতে পারবি না, এবং আমি তোকে আমার সন্তান হিসেবে আর মানে গ্রাহ্য করি না, এবং তুই আমার সন্তান না, মানে তুই আমার সন্তানই না। এটা করে আমার আম্মু তখন মানে খুবভাবে খারাপ ব্যবহার করে। তো আমাকে আসলে কোনো জায়গা থেকে আমার আম্মু আমাকে করে না। এখানে আরেকটা বিষয় আসলে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমার যে ভোটার আইডি কার্ডটা হয়েছিল, জন্ম নিবন্ধন যেটা, এটা আমার আব্বার অফিসের এক পিয়নের নাম দিয়ে আমার ভোটার আইডি কার্ড করা হয়েছে। আমার ওই পিয়নকে আমার আম্মার বউ বানিয়ে, মানে স্বামী, তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, মানে আমার ভোটার আইডি কার্ডে মূলত আমার আব্বার কোনো ঠিকানা নাই, আমার আব্বার কোনো ঠিকানা নেই। আমার ভোটার আইডি কার্ড আমার আব্বার অফিসের এক পিয়ন, মানে তিনি আমার বাবা, ওই পরিচয় আমি ভোটার আইডি কার্ড করা হয়েছে। এটা আমার আব্বু টাকা পয়সা দিয়ে করছে। তো যাই হোক, ওইটাও কিন্তু অনেকটাই খারাপ লেগেছে আর কি আমার কাছে, বড় হওয়ার পরে যখন জানতে পারছি। তারপরেও বাবা আমাকে অনেক আদর করতো, বড় হওয়ার পরে আমি যখন যেটা চাইতাম সেটাই দিত। এই জন্য আর আমি বাবার সাথে খুব বেশি একটা রুড বিহেভে যাই নাই, সব কিছু আমি খুব স্বাভাবিকভাবে মেনে নিলাম। তো এরপরে যেটা হইলো যে আম্মু আমাকে বাসা থেকে বের করে দিল, যে তুই বাসায় থাকিস না, তুই বেরিয়ে যা, বাসা থেকে বের করে দিল। অ্যান্ড বাসা থেকে বের করে দেওয়ার পরে আব্বু তখন আমাকে অন্য একটা বাসা ঠিক করে দিল ঢাকাতেই। আব্বু আমাকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিল। আমি তখন ওই ফ্ল্যাটে আমার বউকে নিয়ে উঠলাম, মানে তারিনকে নিয়ে উঠলাম। অ্যান্ড তারিন আর আমি তখন একসাথে থাকতেছি। আব্বা, তারিনের আম্মু আমাদের বাসায় আসতেছে, তানিয়া আন্টি মানে আমার মা, তিনি আসতেছে, মানে আমার শাশুড়ি মা আসতেছে, এবং একইভাবে আমার আব্বা আসতেছে, আব্বু আসতেছে। এরকম করে প্রায় মাস দেড়েকের মতো কেটে গেল। অ্যান্ড হঠাৎ করে একদিন আমার মা আমার বাসায় আসছে, আমার ওই বাসায় আইসা আমাকে বলতেছে, তুই এখানে তুই বউ নিয়ে থাকবি কেন, তুই বাড়িতে চল, বাসায় চল। তাই আমি বললাম, তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিছো, তুমি আমাকে বললা যে বাসায় থাকা যাবে না, বাসা থেকে বের করে দিলা, এখন তুমি আমাকে আবার বাসায় মানে টানাটানি করতেছো বাসায় নিয়ে যাওয়ার জন্য, এটা তুমি কেন করতেছো। এরকম করে জোরাজোরি করে আমার আম্মু তো এখন আমাকে আবারও বাসায় নিয়ে গেল, মানে আম্মু যেখানে থাকে সেখানে। তো আমার খালামুনিও তখন মাঝে মাঝে আসতো মেয়ে দেখার জন্য, মানে তারিনকে দেখার জন্য তানিয়া খালামুনি আসতো। তো আমার আম্মু তখন আর কিছু বলতো না, আসলে কোনো কিছু তো বলার নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তারিন প্রেগনেন্ট হয়, এবং তারিন যখন বাচ্চা কনসেপ্ট করে আমি তখন অত্যন্ত খুশি হই। আলহামদুলিল্লাহ, আমার তারিনের ঘরে, আমার বউয়ের ঘরে আমার একটা মেয়ে সন্তান হয় প্রথমে, এবং মেয়ে সন্তানটাও দেখতে একেবারে তারিনের মতোই খুব সুন্দর। আমার নানার বংশটাই কিন্তু আসলে সুন্দর ছিল। আমার নানা নানি, আমার খালামণিরা, আমার আম্মু, তারা প্রত্যেকেই দেখতে অনেক বেশি সুন্দর, অনেক সুন্দরী ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়েটা হলো। মেয়েটা হওয়ার পর আমি মেয়েটাকে নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি, দিন রাতগুলো কাটতেছে। মেয়েটাও মোটামুটি একটু বড় হয়েছে। হওয়ার পরে একদিন আমার আম্মু তখন খুব মন খারাপ, মানে
আমি বিয়ে করার পরে আমার আম্মুর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই। আমার মেয়েটা হইছে তাতেও আমার আম্মার মানে মনে অনেক কষ্ট। আমার আম্মু আমার সাথে কথা বলে না। আমার মেয়েটাকে ঠিকমতো কোলেও নেয় না। আমার খালামণির সাথেও ঠিকমতো ব্যবহার করে না। আমার বউর সাথে তো কথা বলেই না। মানে আম্মুর অবস্থাটা খুব খারাপ। মেয়েটা হওয়ার কিছুদিন পরে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি, মানে মেয়েটি একটু বড় হওয়ার পরে আমার আম্মাকে জিজ্ঞেস করি যে, আম্মা তুমি এরকমটা কেন করতেছো? ওই সময় কিন্তু তারিন পুনরায় আবারও প্রেগনেন্ট। তারিন কিন্তু আবারও প্রেগনেন্ট হয়েছে, আমার বেবি আবার হবে। তো আমার আম্মুকে জিজ্ঞেস করি যে, আম্মু তুমি এরকমটা কেন করতেছো? এরকম করার পিছনে কারণটা কি? তারিন তোমারই বোনের মেয়ে, তোমার সাথে থাকবে, খালামণির সাথে থাকবে, তোমার সেবা যত্ন করবে, তুমি তার সাথে মিশবা, ঘুরবা, ফিরবা। কিন্তু তাকে বিয়ে করার পরে তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না, তার সাথেও ঠিকমতো কথা বলো না, খুব খারাপ ব্যবহার করো। সবার কাছে তুমি জানি একটু কেমন কেমন, মানে এরকমটা হওয়ার কারণ কি মা, তুমি আমাকে বলো তো। আমার আম্মু তখন আমাকে বলতেছে, আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোর মতো একটা সন্তান পেটে নিয়ে। এটাই ছিল আমার জীবনের চরম ভুল। এবং সেই ভুলের মাসুল যে আমাকে কত জীবন দিয়ে যেতে হবে তা একমাত্র আমার আল্লাহ তাআলাই ভালো জানে। আম্মুর কথাটা শোনার পর আমি খুব চমকে গেলাম। জিজ্ঞেস করলাম যে, কেন মা, তোমার কাছে এরকমটা কেন মনে হচ্ছে যে আমাকে আমাকে জন্ম দিয়ে তুমি বড় ভুল করেছো? আমার আম্মা বলে, তোর জন্য আমার সংসারটা ভেঙে যাবে, তুই একদিন বুঝবি, কিন্তু যেদিন বুঝবি সেদিন তোর আর কোনো কিছু করার থাকবে না। আমি তোকে বিশ্বাস করে কোনো কথা তোকে বলতেও পারি না, কারণ তোকে বিশ্বাস করে কোনো কথা বললে এইসব কথার মূল্য নাই। কারণ ছোটোবেলায় তুই তোর দাদা দাদির কাছে আমার বিষয়ে, তোর বাবার বিষয়ে কথাগুলো বলে দিলি। আমি তোকে এত করে বললাম যে, আব্বু কথা কারো কাছে বলিস না, গোপন কথা। এরপরেও তুই তোর দাদির কাছে গিয়ে সমস্ত কথাগুলো বলে দিলি, এবং বলে দেওয়ার কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতিটা হলো। তাই আমি ওই সময় আম্মুর সাথে রেগে গেলাম যে, তুমি কেন আমার আব্বা থাকা অবস্থায় আরেকটা লোকের রুমে গেলা, আরেকটা লোকের সাথে থাকলা, এবং এটা তুমি কেন করলা? আমার মা বলে, আমি যে লোকের রুমে গিয়েছি, যে লোকের সাথে থেকেছি, আমি তার সাথে বিয়ে করে থেকেছি, সে আমার আইনত স্বামী। আমি তখন বললাম, বাহ, এক স্বামীর সংসারে বসে আরেক স্বামীর সংসার, মানে এক স্বামীর সংসারে বসে আরেক স্বামীর সাথে রাতে তুমি ঘুমাও, তোমার মতো মা তো হয় না। এলাম মা আমার সাথে খুব রাগারাগি করে, আমিও রাগারাগি করি। এরপর থেকে আমি টোটালি আর আম্মুর সাথে আর কথা বলি না, মানে টোটালি আর আম্মুর সাথে কথা বলি না। আম্মুকে যদি আমি এখানে দেখি, আমি অন্য রাস্তা দিয়ে হাঁটি। মানে আমার কথা হচ্ছে, আমি আর আম্মুর সাথে কথাই বলবো না। যদি আম্মু আমার সাথে এরকমই করে, তার সাথে আর কথাই বলবো না। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন, একদিন ভাই হঠাৎ করে আমি একটা দৃশ্য দেখে ফেলি। দৃশ্যটা দেখি এরকম যে, আমার বাবা তানিয়া খালামণির খুব খারাপ একটা জায়গায়, বা খুবই আহ, আহ, খারাপভাবে তানিয়া খালামণিকে টাচ করে, আমার শাশুড়িকে টাচ করে। এবং টাচ করার পর আমার খালামণি তখন এরকম মানে ঝাড়া মেরে চলে যায়, ঝাড়া মেরে খালামণি চলে যায়। জিনিসটা দেখার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে, এটা কেন ঘটলো। এবং এই বিষয়টা আমি তো এতদিন আম্মুর সাথে কোনো কথা বলতাম না, টোটালি না। এবার আমি নিজে আমার আম্মুকে বললাম যে, আম্মু, আমি দেখলাম যে আব্বু এরকম করে এই কাজটা করছে আমার শাশুড়ির সাথে, তানিয়া খালামণির সাথে, এটা কেন? আমার আম্মা এবার একটা অট্ট হাসি দিয়ে আমাকে বলে, এখন বুঝতে পারছিস, এখন বুঝছিস? ওই সঙ্গে তো আমার একটা ছেলে হয়ে গেছে অলরেডি, আর তানিয়ার ঘরে, আর তারিনের ঘরে আরেকটা ছেলে হয়েছে। আমার আম্মু তখন বলে, এখন বুঝতে পারছিস? আমি বললাম, আম্মু মানে এখন বুঝতে পারছি, মানে আমি তো আসলেই এখন পর্যন্ত কিছু বুঝি নাই যে ঘটনা কি। আমার আম্মা বলে, আমার বিয়ের পরে আমার এই ছোটো বোনকে আমি আমার পরিবারে কেন আসতে দিতাম না জানিস? শুধু ওই একমাত্র কারণে যে তোর বাবা ওর প্রতি খারাপ নজর দিছে। তোর বাবা আমাকে নিজের মুখে বলছে সে তাকে বিয়ে করতে চায়, তারিনকে বিয়ে এই তানিয়াকে বিয়ে করতে চায়, তোর খালামণিকে বিয়ে করতে চায়। এবং তোর আব্বার খারাপ নজর তোর খালামণির উপরে পড়ছে, এবং পড়ার কারণেই আমি তোর খালামণিকে আমার বাসায় আনতে চাইতাম না, বাসায় আনতে দিতাম না। কিন্তু এরপরেও তুই কেমনে তারিনের সাথে প্রেম করে তারিনকে বিয়ে করে ফেললি। এখন তো সে আমার বাসায় আসছে যাচ্ছে, আমি তো তাকে মানা করতে পারি না। এবং তোর বাবাও গোপনে তাকে বিয়ে করে ফেলছে, বা তোর বাবাও গোপনে তোদেরকে বিয়েটা করাই দিছে। আমি তখন আমার আম্মারে বললাম যে, আব্বু তো আমাকে বিয়ে না করাইও ইচ্ছে করলে খালামণিকে বিয়ে করতে পারতো, তাইলে আমাকে বিয়ে না করাইয়া আমাকে বিয়েটা আমার আম্মু কেন, আমার আব্বু করালো কেন? আমাকে তো বিয়েটা না করাইলে পারতো। আমার আম্মু তখন বলে, তোর আব্বু ওই তানিয়ার বাড়ির আশেপাশেও যাইতে পারতো না, আমার বাড়ির আশেপাশেও যাইতে পারতো না। এই বিষয়টা তানিয়ার শ্বশুর বাড়ির এবং তানিয়ার আমার বাবা মা, তোর দাদা দাদি, নানা নানি সবাই জানে। তোর আব্বু ওইদিকে যাইতেও পারতো না। আর তানিয়াও খুবভাবে তোর আব্বাকে পছন্দ করে না, তোর আব্বাকে পছন্দ করে না, কিন্তু তোর আব্বা ওই মানে খুব খারাপ নজরে ওর দিকে তাকায়। এখন তোর সাথে তোর ওয়াইফের বিয়েটা দেওয়ার পরে, তারিনের বিয়েটা দেওয়ার পরে, সে এখন একটা রাস্তা তৈরি করছে, সেই রাস্তা দিয়ে সে মাঝে মাঝেই তার বেআইনকে দেখার জন্য বেআইনের বাড়িতে যায়। এখন যেহেতু ছেলে বিয়ে করছে, তাহলে তার এখানে তারা কেউ বাধা দেয় না, সে যেতেই পারে, সে যাচ্ছে। তাই এই রাস্তাটা কিন্তু তুই করে দিলি। তাহলে আমি বললাম যে, আম্মু আমি না বুঝতে পারিনি, এত প্যাচ গোছ বা এত প্যাচ তো আমার মাথায় ছিল না, এখন আমি কি করব?
আমার আম্মা বলে, এখন কি করবি তুই বুঝ, আমার তো কিছু বলার নেই বা কিছু করার নেই। অ্যান্ড এটার পরে আমি তখন একদিন হঠাৎ করে আমার আব্বুর অফিসের মধ্যে আমি আব্বুকে বলে বসলাম যে, আব্বু, আমার আম্মু আমাকে এরকম একটা কথা বললো, কথাটা তো মনে হয় সত্যি, নাহলে তুমি আমার চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখলাম, বাট তুমি আর কোনোদিন আমার শাশুড়ির সাথে এই ধরনের কোনো খারাপ কাজ করবা না। আমার আম্মু তো এই জন্যই সম্পর্কটা মেনে নেয়। আমার আব্বা বলে, এটা তোমাকে কে বললো? আমি বলে, আমার আম্মা বলছে। অ্যান্ড এই বলার পরে আমি তখন মাঠের মধ্যে, আমাদের বাড়ির সামনে মাঠ আছে, মানে বাসার সামনে মাঠ আছে, খেলতেছিলাম অন্য পোলাপানদের সাথে ক্রিকেট। ওই সময় হঠাৎ করে বাসার মধ্যে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম যে আমার আব্বু বেরিয়ে যাচ্ছে, আব্বুর গায়ে রক্ত মাখা। ভিতরে ঢুকলাম, ঢুকার পর দেখি যে আম্মার অবস্থা খুব খারাপ, মানে খুবই খারাপ অবস্থা। আমার মাথাটা ফাটাই ফেলছে, রক্তের বন্যা বয়ে যাইতেছে। আমি এমতো অবস্থা আম্মাকে দেখে আম্মাকে কোনো মতে ধরাধরি করে আমার ওই আরও কয়েকটা পোলাপান ছিল যাদের সাথে ক্রিকেট খেলতেছিলাম, তারা সহ সবাই আমাকে সাহায্য করলো, ধরে আম্মুকে হসপিটালে নিয়ে গেলাম। রাত্রেবেলা আম্মুর জ্ঞান ফিরলো, ফেরার পরে আমি আম্মুর সাথে কথা বলতেছি। ওই সময় কিন্তু এই তারিন কিন্তু আমার খালাম্মার বাড়িতে, মানে যশোরে, আমার ও কিন্তু এই বাসায় নাই। পরে আমি বললাম যে, আম্মু কী হয়েছে, তোমার এই অবস্থা কেন, আব্বু তোমাকে কেন মারলো? আমার আম্মু বলে, তোর কারণে মারছে, কারণ তুই সন্তান হিসেবে আমি তোর কাছে যত কথা বলি তুই সব কথা তোর বাবার কাছে বলে দেস, তুই তো আমার শত্রু হয়ে তুই এই শত্রুতা আমি করতেছিস, তুই তোর আব্বাকে এগুলো কেন বললি? আমি তখন বললাম, তো আব্বাকে বলা থেকে আমি কোনো অন্যায় করছি, কোনো অপরাধ করছি? আমার মা বলে, অবশ্যই অন্যায় অপরাধ করেছিস, তুই এটা ঠিক করস নাই। অ্যান্ড আম্মুকে তখন সুস্থ করে আমি বাসায় নিয়ে আসি। এরপরেও মাঝে মাঝে আব্বু বাসায় আসতো, কিন্তু আমার আম্মু এই মাইকটা খাওয়ার পর থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি, খুব অসুস্থ হয়ে গেছে, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে বলার মতো না। অ্যান্ড এই আমার আব্বু মারার প্রায় 6 থেকে 7 মাসের মাথায় আমার আম্মু ইন্তেকাল করে, আম্মু মারা যায়। ওই সময় থেকে আম্মু খুব অসুস্থ, খাওয়া দাওয়া করতে পারতো না, শুইতে পারতো না, বসতে পারতো না, এখানে ব্যথা ওইখানে ব্যথা। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আম্মু মারা যায়। এবং আম্মু মারা যাওয়ার পরে আম্মুর লাশ আমরা তখন যশোরে নিয়ে যাই, আমার নানু বাড়িতে আমার আম্মু দাফন হয়। নানু বাড়িতে দাফন হওয়ার পর আমি তখনও ঢাকাতে আমার বউ নিয়ে তারিনের সাথেই থাকতেছি। বাট ওই মুহূর্তটা পর্যন্ত আমার পারিবারিক যত খরচ, মানে আমার সমস্ত খরচ, থাকা খাওয়া ভাড়া তারা শুরু করে সমস্ত কিছু আমার আব্বা দিচ্ছে, সমস্ত খরচ আমার আব্বা বহন করতেছে। আমার পারিবারিক আমার কোনো কিছুই নেই, মানে আমার কিছু নেই, সবই আমার আব্বা দিচ্ছে। আব্বার টাকা দিন রাতগুলো ভালোই কাটতেছে, ওইখানে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, আব্বুই সব সাপোর্ট দিচ্ছে। এটা এরকম করতে করতে আবার তানিয়া খালামুনি আমাদের বাসায় আসে যায়। অ্যান্ড আমার আব্বা তখন একটু খারাপ ইঙ্গিত খালামুনির দিকে দেয়, আমি দেখি, দেখার পর আমি খালামুনিকে অনেক মানে টেক কেয়ার করি, যত্ন করি, এরকম করে পাঠাই দিই। এরকম হতে হতে একটা পর্যায়ে তানিয়া খালামুনি নিজে আমাকে বলতেছে একদিন যশোরে, আমাকে বলে, বাবা জিসান, কি করব, খুব বিপদে তো পড়ে গেছি, আমি তো আর এইসব আর নিতে পারতেছি না। আমি তখন বললাম যে, কেন, কী হয়েছে, আপনি আমাকে বলেন। বলে, তোমার আব্বা তো আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে, এখন তোমার আব্বার কাছে আমি বিয়ে কিভাবে বসবো, তুমি তো আমার মেয়ের জামাই, আমি তো, এটা কখনোই হতে পারে না। আমি তখন বললাম, খালামুনি, মানে কি বলেন আপনি এটাতে? এই কারণে তো আমার আম্মু বিষয়টা মেনে নিতে চায় নাই। আম্মু শুধু ওই একটা কারণে তারিনীর সাথে আমার সম্পর্কটা মেনে নিচ্ছিল না। আমার খালামুনি বলে, ভাবছিলাম যে দুলাভাই হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, বয়স হয়েছে, এতটা বয়স হয়েছে, হয়তো আর উনি আগের মতো এগুলো করবে না বা ভালো হয়ে যাবে। কিন্তু তিনি তো আসলে ভালো হলো না, তিনি তো আসলে দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আমি তখন বললাম যে, খালামুনি, আমি তো সেটাই চিন্তা ভাবনা করতেছি, এখন কি করা যায়, আপনি আমাকে একটা ভালো আইডিয়া দেন, বুদ্ধি দেন। খালামুনি আমাকে বলে, আমার মাথায়, বিশ্বাস কর বাবা, কোনো আইডিয়াও আসতেছে না, কোনো বুদ্ধিও আসতেছে না, যে তোর বাবাকে যে আমি ঠেকাবো বা তোর বাবাকে যে আমি আটকাবো, কীভাবে আটকাবো, তোর বাবাকে আটকানোর কোনো ওয়ে তো আমি খুঁজে পাচ্ছি না। তোর বাবা দিনের পর দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে, যে এতটাই বেপরোয়া হয়ে যাচ্ছে, তার সাথে কোনো কিছুতেই কুলাইতে পারতেছি না, করে উঠাতে পারতেছি না। আমি তখন বললাম, খালামুনি, কী করবো এই মুহূর্তে? এমন করেই সময়গুলো কাটতেছে। আমার আব্বু তখন আস্তে আস্তে জানি একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমার ওই তানিয়া খালামুনি যদি ওই বাসায় না আসে, মানে আমাদের বাসায় না আসে, আমার আব্বু আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে, এই তোর মা আসে না কেন, তোর মাকে আসতে বল, আসতে কেন, মেয়ে দেখার জন্য আসবে না কেন যশোরে বসে থাকবে, আসতে বল। মানে আমার আব্বু তখন একরকম দুর্ব্যবহার করতে থাকে আমার ওয়াইফের সাথে। তো আমার ওয়াইফ তখন কান্নাকাটি করে ওর মাকে ফোন দেয়, আমার খালামুনিকে কল দেয়। খালামুনি তখন আসলে আমার আব্বা ওই খালামুনির সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করে। তো এরকম করে সময়গুলো কাটতে একদিন খালামুনি ডিরেক্টলি আমাকে বলছে যে, তুই আমার মেয়েকে ছেড়ে দে, আমি মেয়েকে নিয়ে চলে যাব। আমার খালামুনি বলতেছে। আমি খালামুনির বললাম যে, খালামুনি, আপনি যদি তারিনকে আমার জীবন থেকে নিয়ে যান, আমি তো মাকে হারাইছি, সবই হারাইছি, জাস্ট তারিনকে নিয়ে গেলে আমার দুটো সন্তান আছে, আপনি এটা কী ধরনের কথা বলেন, আমি তো মরে যাব। তাহলে আমার খালামুনি আমাকে বলে, ঠিক আছে, যদি তোর বউ নিয়ে তোর সংসার করতে ইচ্ছে হয়, তাহলে তুই তোর বাবাকে ছেড়ে দে,
তোর এই বাবাকে ছেড়ে তুই নিজে কিছু একটা করার জন্য চেষ্টা কর। এই মানুষরূপী জানোয়ারটার সংসার, এই জানোয়ারটার টাকাও খাবি না, ওর ভাড়া বাসাও তুই থাকবি না, তুই নিজে কিছু একটা করার জন্য চেষ্টা কর। এটা আমার খালামণি, দ্যাট মিনস আমার শাশুড়ি আমাকে বলে। তো এখন আসলে আমার যে পরিমাণের আমি যে পরিমাণের বয়সে এসে দাঁড়িয়েছি, আমি তো পড়াশোনা টোটালিই করি না, আমার কোনো স্কুল সার্টিফিকেট নাই। এবং তিনি যে আমার বাবা সেটাও আমি কারো কাছে প্রমাণ করতে পারি না, কারণ আমার ভোটার আইডি কার্ডে তার কোনো ছিটিপোটাও নেই। আমার ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে কোথাও সে আমার বাবা নাই। তো এখন তার সাথে যে আমি কোথাও কোনো কিছু করব বা এরকম কোনো ওয়েও খুঁজে পাচ্ছি না। অ্যান্ড বাইরে গিয়ে যে আমি কোথাও কাজ করব সেরকম কোনো সুযোগ সুবিধাও নাই। তারিনও খুব পড়াশোনা করে নাই, ওরও আসলে ভালো কোনো জব হবে না। এমন অবস্থার ভিতরে তখন চিন্তা করলাম যে একটা কাজ করি, আমি এখান থেকে চলে যাব, যশোরে চলে যাব আমার বউকে নিয়ে। এবং যশোরে গিয়ে আমি যেভাবেই পারি আমি যশোরে গিয়ে কিছু একটা করার জন্য ট্রাই করব। এই কথা চিন্তা ভাবনা করে আমি তখন আমার বউকে নিয়ে আমার বাবাকে কোনো কিছু না বলে যশোরে চলে গেছি। যশোরে চলে যাওয়ার পরে আমি কিন্তু এরই মাঝে কিছুদিন আগে, এই ঘটনারও কিছুদিন আগে আমার আব্বা কিন্তু আব্বার অফিসে আমাকে চাকরি দিয়েছিল। আমি আব্বার অফিসে চাকরি করেছিলাম ধানমন্ডিতে, ওইখানে কিছুদিন কাজ করেছিলাম। অ্যান্ড আমার আব্বুর সাথে ভালো লাগে নাই বলে, ঝামেলা হয়েছে বলে, এরপরে আমি আর ওই অফিসেও যাই না, কাজও করি না, তখন বাসায় থাকতাম। অ্যান্ড এই ঝামেলা করে আমি তখন আমার ওয়াইফকে নিয়ে, তারিনকে নিয়ে দেন আমি তখন চলে গেলাম যশোরে চলে গেলাম। এবং যশোরে যেদিন গেলাম, যশোরে চলে যাওয়ার পরের দিন আমার আব্বু তখন আমাকে কল দিয়ে আমাকে বলতেছে যে, জিসান তুমি এই যশোরে চলে গেলা কেন, এরকম করে আমাকে বললো। আমি বললাম যে যশোরে আমি থাকবো, আমি আর আপনার টাকাও খাবো না, আমি আপনার বাসায়ও আসবো না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবং আসলেই তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমার ভোটার আইডি কার্ডে আপনি আমার বাবা না। আর আমার মূল যে বাবা ছিল, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমার মূল যে বাবা ছিল ওই বাবাও পুনরায় আবার বিয়ে করে, তারও সন্তানাদি হয়। এবং আমার দাদা দাদি যখন মারা যাওয়ার পরে আমার কাকারা সম্পদ ভাগ করে নিয়ে যায়, এবং সেখানে আমাকে কোনো রকমের কোথাও সম্পদ দেওয়া হয় না। আমার আব্বা যে সম্পদ আমার দাদার কাছে পায়, সেও তার ওই সম্পদগুলো তার ছেলে মেয়ের মাঝে বন্টন করে দেয়, যাতে আমি কখনো এটাতে দাবি করতে না পারি। এর একটা যথাযথ কারণও আছে। আমার বয়স যখন 12 থেকে 14-র কাছাকাছি, ওই সময় কিন্তু আমার দাদা দাদি আমাকে স্বইচ্ছায় নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেকভাবে ট্রাই করেছিল, আমি কিন্তু যাই নাই। এবং না যাওয়াতে আমার দাদা দাদি কিন্তু ওই সময় আমাকে বলে দিয়েছে যে, দেখ তুই যদি না যাস তাহলে কিন্তু তুই তোর বাবার কোনো কিছুর মালিক হবি না। আমি বলছি তিনি আমার বাবাও না। ওই সময় দাদাদের সাথে আমার একটা ঝামেলা হয়, আমি যাই নাই। এবং ওই না যাওয়ার কারণেই কিন্তু আমার দাদা রাগ করে সম্পদগুলো ভাগাভাগি করে ফেলে, এবং আমার বাবাও সম্পদ ভাগ করে তার সন্তান অন্য যে ছেলে মেয়ে আছে তাদেরকে দিয়ে দেয়। তো যার জন্য আমি আমার বাপের বাড়ি থেকেও কোনো কিছু পাই নাই। অ্যান্ড ওইখানে গিয়ে থাকতেছি, বাট আব্বুর সাথে ঝগড়া হলো আমার, তাইমুল হকের সাথে ঝগড়া হলো। অ্যান্ড ঝগড়া হওয়ার পরে তিনি তার পরের দিন আমার বাসায় সাদা পোশাকধারী কিছু প্রশাসকের লোক পাঠানোর পর আমাকে ওইখান থেকে যশোর থেকে আমাকে উঠাই নিয়ে আসছে। এবং আসার পরে আমি যে বাসায় ছিলাম ওই বাসার লোকাল যে থানা আছে সেই থানায় আমাকে ট্রান্সফার করছে, থানায় পাঠানোর পরে আমি জানতে পারলাম যে আমার আব্বা আমার নামে 61 লাখ টাকার একটা মামলা দিয়েছে। 61 লাখ টাকা আমি অফিস থেকে নিয়ে ভাইয়ে গেছি, যেটা আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল, টাকাটা অফিসে ছিল 61 লাখ টাকা। আমি ওই টাকা নিয়ে পালা গেছি, ওই টাকার একটা অর্থ কেলেঙ্কারি একটা মামলা আমার নামে দায়ের করে, এবং সেই মামলার মুহূর্তের মধ্যে ওয়ারেন্ট পাঠিয়ে আমাকে গ্রাম থেকে আব্বু উঠাই নিয়ে চলে আসে। তো এটা তো পুরোটাই আব্বুর কাল্পনিক ছিল, এটা তো কোনোভাবেই আমার আব্বা, আমি তো এই ধরনের কোনো কাজই করিনি, তো আব্বু প্রতারণা করে আমার সাথে এটা করলো। আমার আব্বুর সাথে আমার আর কোনো দেখা হচ্ছে না, আমি তখন জেলখানায় পড়ে আছি। এবং ওইদিকে তারিনের আমার যে বাচ্চাগুলো আছে তাদের অবস্থাও খুব খারাপ, কারণ আমার তো আসলে ইনকাম করার মধ্যে কেউ নেই। সেখানে একে আছে তানিয়া খালামণি, সেও তো কোনোভাবে ইনকাম করে না। আমার বউ তখন আমাকে দেখার জন্য আসে থানাতে, যেহেতু এটা অর্থের মামলা, 61 লাখ টাকার একটা মামলা, তা ওই মামলা তো হয় আমাকে টাকা দিতে হবে। আমি কিন্তু আব্বুর অনেক টাকা লেনদেন করতাম অফিসে যখন থাকতাম। আব্বা আমাকে বলতো যে 30 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে, আমি জমা দিয়ে আসতাম। 50 লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আসতাম। এরকম অনেক টাকা অফিস থেকে আমি নিয়ে যেতাম, ব্যাংকে জমা দিতাম। এবং আমি বেশিরভাগই অ্যাকাউন্টসের দায়িত্বেই ছিলাম, টাকা পয়সা জমা দেওয়া, ব্যাংক থেকে উঠানো, ওই কাজগুলো আমি বেশিরভাগ করতাম। তা ওই হিসাবে আব্বু তখন আমাকে মামলাটা দায়ের করাই দিল। অ্যান্ড মামলাটা হওয়ার পরে আমি তখন থানার মধ্যেই পড়ে আমি আর বের হইতে পারি না। আমার বউ তখন খুবভাবে চেষ্টা করতেছে আমাকে বের করার জন্য, কিন্তু ওর তো আসলে ওরকম কোনো মেন পাওয়ারও নেই, বা ওরকমভাবে ও কাউকে চিনেও না, কীভাবে বের করবে। এইভাবে চেষ্টা করতে প্রায় দীর্ঘ 5 মাসের মতো আমি জেলে থাকি। এবং 5 মাস পরে একটা পর্যায়ে আমি তখন বের হই। বের হওয়ার পরে আমাকে তখন আমার বই বের করে, এবং বের হওয়ার পরে আমি যেটা জানার পরে আমার ভিতরে আসলে আর আমি ছিলাম না। আমি জানতে পারি যে আমার বাবা নাকি আমার শাশুড়িকে, তানিয়া খালামণিকে বিয়ে করে বিদেশে নিয়ে চলে গেছে। এবং তানিয়া খালামণি এই মর্মে আমার আব্বার কাছে বিয়ে করছে যে আমার আব্বা আমাকে জেল থেকে বের করবে, এবং বের করার পরে
যে একটা সংসার আছে, আমাদের যে একটা সংসার আছে, সংসারটা ঠিকমতো রাখবে এবং আমার নামে ঢাকাতে আমার আব্বা একটা বাড়ি দিবে। মানে আমার নামে বলতে আমার ইয়ার নামে, আমার ওয়াইফের নামে, তারিনের নামে একটা বাড়ি দিবে ঢাকার পার্শ্ববর্তী কোনো একটা জায়গায়। এবং শর্ত মোতাবেক আমার বাবা আমার ওয়াইফের নামে একটা বাড়িও দিয়েছে, এবং বাড়ি দেওয়ার পরে আমাকে জেল থেকে বের করছে। সেই অনুযায়ী তিনি তানিয়া খালামণিকে বিয়ে করে তাকে নিয়ে বিদেশে চলে গেছে, তাকে নিয়ে ইউরোপে চলে গেছে। এবং এটা জানার পরে আমার মানে আমি তখন আর আসলে এই বিষয়গুলো নিতে পারতেছিলাম না। তারপরে আমি কি করব, বাট আর তো কিছু করার নেই। যে বিল্ডিংয়ে আমাদেরকে আমার আব্বা যে বিল্ডিং কিনে দিয়েছে, ওই বিল্ডিংয়ে তখন আমি থাকতেছি। তো তিনি তো আসলে কাগজ কলমে আমার বাবা না, আমি তো তার সম্পদের কোনো মালিক, কোনো অংশই হব না। তো এক পর্যায়ে মানে বিল্ডিংয়ে ভাড়াও দিতাম, ভাড়ার টাকা পাইতাম, আবার তখন নিজে কিছুই করতাম না, ভাড়া দিতাম আর নিজেরা থাকতাম, ভাড়ার টাকা দিয়ে নিজেরাই চলতাম। এরকম করতে করতে আমার ভিতরে একটু ধর্মপ্রেম চলে আসলো, যে আমি আসলে ধর্মের জন্য কিছু করবো, যেহেতু আমার সব কিছুই এলোমেলো। একটা পর্যায়ে আমি তখন হজে যাই, হজ করে আসার পরে আমি তখন মসজিদে চিল্লায় বসি এবং বিভিন্ন জায়গায় যে তাবলিগ জমাত হয়, তাবলিগ জমাতে যাই এবং ইসলামিক অনেক ফাউন্ডেশনের সাথে জড়িত। বাট লাস্ট মুহূর্তে এসে আমার কাছে যে জিনিসটা এই মুহূর্তে মনে হচ্ছে, আমার শাশুড়ি কিন্তু ওই বয়সে, বৃদ্ধ বয়সে কিন্তু সে আবার সন্তান হয়, তার আবার আরও একটা মেয়ে সন্তান হয় ওইখানে বিদেশে। ওই মেয়ে সন্তানটাকে নিয়ে আমার খালামণি কিন্তু মানে আমার শাশুড়ি কিন্তু বিদেশে আছে, তিনি আর দেশে আসে নাই। তো আমার এখন নিজের মাঝে যেটা মনে হচ্ছে আর কি, যে আমি যাকে বিয়ে করেছি সে তো আমার ওয়াইফ, এবং আমার ওয়াইফের মাকে মানে আমার শাশুড়িকে আমার আব্বা বিয়ে করছে, হিসাব মোতাবেক আমার আব্বা বিয়ে করছে। এই হিসাবে আসলে আমি যাকে নিয়ে সংসার করছি এটা আসলে কতটুকু বৈধতা আছে, বা ইসলাম শরিয়ত মোতাবেক কতটুকু বৈধতা আছে, আমি আসলে তাকে নিয়ে সংসার করতে পারি কি না। যেহেতু আমার আব্বা তার মাকে বিয়ে করে ফেলছে, সেক্ষেত্রে সে আমার বউ আছে কি না। তো যেহেতু নামাজ কালাম পড়ি, রোজা রাখি, দিনের পথে চলি, এই প্রশ্নটা আমাকে ইদানিং অনেক বেশি প্রশ্নবিদ্ধ করতেছে, যে আমি আসলেই সত্যিকার অর্থে আমার বউকে নিয়ে আছি কিনা, নাকি সে আমার বউ হয় না। তো চিন্তা ভাবনা করে আমি অনেক হুজুরদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, অনেক টাইটেল বাস মাওলানার সাথে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাই, এক এক হুজুর আমাকে এক এক ধরনের ফতুয়া দেয়। কোনো হুজুর আমাকে বলতেছে তিনি তো আপনার আপন বাবা না, তার সাথে আপনার ব্লাডের কোনো সম্পর্ক নাই, ইভেন আপনার ন্যাশনালিটিতে তার নামও নাই। সেক্ষেত্রে সে যেহেতু আপনার ওয়াইফের মাকে বিয়ে করেছে, সেখানে আপনার ওয়াইফ জায়েজ, আপনি আপনার ওয়াইফকে নিয়ে সংসার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য হুজুর আবার একইভাবে ব্যাখ্যা তারও করাইতেছে যে মেয়েকে আপনি বিয়ে করছেন, মেয়ের মাকে আপনার বাবা বিয়ে করেছে, তাকে ছোটোবেলা থেকে বাবা ডাকতেন, তার সাথে না থাক ব্লাডের সম্পর্ক, কিন্তু সে তো আপনার বাবা, তাকে বাবা ডাকতেন। এই হিসাবে কিন্তু আপনার বউ আপনার কাছে এখন আর বৈধতা নাই, বউ আপনার কাছে আর বৈধ নাই। বউ হিসাব করলে আপনার সৎ বোন হয়ে গেছে, তো বোনের সাথে আসলে সংসার করা যায় না, এটা আপনার জন্য নাজায়েজ। তো আসলে কোন দিকে যাব, যে বিষয়টা নিয়ে যে আসলে মানে খুব বেশি আলোচনা করবো সেটাও পারি না, কারণ ঢাকা শহরে আমাদের পারিবারিক অবস্থাটা অনেক হাই অবস্থায়। এটা নিয়ে যে কাউকে জানাবো বা কাউকে বলবো সেই লজ্জা কারো কাছে বলতেও পারি না। মাঝে মাঝে মায়ের কবরের কাছে গিয়ে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, যে আম্মা আমাকে আসলে ভালোই বলেছিল যাতে আমি তারিনকে বিয়েটা না করি, কারণ তারিনকে বিয়ে করলে আমি বিপদে পড়বো, আমার আম্মা জানতো। কিন্তু এরপর আমি আম্মুকে ডিনাই করে, আম্মুর কথা না শুনে আমি জোর করেই তারিনকে বিয়ে করি। তা আমার সন্তানাদি হয়েছে, আমার ছেলে মেয়েগুলো বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। এখন আসলে আমার বউ আমার বউ কি না সেটাই নিয়ে আমি চিন্তাভাবনার ভিতরে আছি, এবং সেটা নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। আর তানিয়া খালামণি বিদেশে গেছে, তিনি আর দেশে আসে নাই, সেখানে তার আরেকটা মেয়ের সন্তান হয়েছে, সেটাও অনেক বড় হয়েছে, সে ওইখানে খুব ভালো অবস্থানের মধ্যে আছে, এবং সেখানেও আমার আব্বুর ব্যবসা বাণিজ্য, তাকে ব্যবসা বাণিজ্যের ঢাল ধরাই দিয়েছে। যখন গাড়ি নিয়ে বের হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি, অনেকেই মনে করে আমার মতো সুখী মানুষ মনে হয় দুনিয়াতে একটাও নাই। কিন্তু আপন ভাই, সত্যিকার অর্থে আমার মতো দুঃখী মানুষ আর কেউ নেই। আমার আম্মা মারা গেছে, আমার আম্মাকে আল্লাহ বেহেশত নসিব করুক, আমার জন্য দোয়া করি। আমার আম্মা নিজের সুখের কারণে আমার বাবার সংসারটা ছেড়ে চলে আসছে। যদি আমার বাবার সংসারটা ছেড়ে না আসতো, তাহলে হয়তো আমার একটা পরিবার থাকতো, একটা গোছানোই সংসার থাকতো, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, বউ আছে, সন্তানাদি আছে। কিন্তু সত্যিকার অর্থে আমার মনের ভিতরে কোনো সুখ নেই। আমি শুধু সুখের সন্ধানে খুঁজে বেড়াই, একটু সুখের জন্য কত কান্নাকাটি করে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়েও কাঁদি, আল্লাহ একটু সুখ দাও, আল্লাহ একটু শান্তি দাও, কিন্তু মনের ভিতরে কোনো শান্তি পাই না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে যন্ত্রণার মধ্যে দিনগুলো কাটতেছে। জানি না কতদিন এই যন্ত্রণার মাঝে সময় কাটাবো, বা কতদিন এভাবে থাকবো। বেশ কিছুদিন ধরেই আপনার গল্পগুলো শুনতেছে, মাঝে মাঝে ভালো লাগে। আমার ওয়াইফ আমাকে বলে, এগুলো কী শোনো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, এগুলো কী শোনো, কানের কাছে হেডফোন দিয়েই রাখো, মোবাইল দিয়েই রাখো। তা আমার আসলে ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। আসলে আপনি যে গল্পগুলো বলেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু যাদের সাথে ঘটে শুধুমাত্র তারাই জানে। বাকি যাদের সাথে ঘটে না, তারা আপনার এই গল্পের মূল্য বা মর্ম বুঝবে না।
আপন ভাই, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে বললাম। আমি যদি আমার মায়ের কথা শুনতাম তাহলে হয়তো আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না। আমি আমার মায়ের কথা শুনি নাই বলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আজ আমার কোনো পিতৃ পরিচয় নাই, কোনো বাবার পরিচয় নাই, এবং যেই বাড়িতে আমি আছি সেই বাড়িটা আমার বাবা বলেছে আমার নামে দলিল করে দিবে, কিন্তু ওই বাড়িটা মূলত কিন্তু আমার আব্বা আমার নামে দলিল করে নাই। ওই বাড়িটাও কিন্তু আমার বাবার নামেই আছে। তিনি কেমনে কেমনে দলিল করে তিনি পরে আবার ফিরেও নিছে, কিন্তু বাড়ির মূল দলিল কিন্তু আমার বাবার নামে। জানি না এই বাড়ি থেকেও তিনি আমাকে কবে বের করে দেয়। তো যাই হোক, দোয়া করেন ভাই, এবং আমার মতো এরকম হতভাগা কপাল যেন কোনো সন্তান না হয়, এই বলে আমি যাচ্ছি ভাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওনার লাস্টের একটা কথা চরম বাস্তব ছিল যে আমাদের এই পৃথিবীতে যারা BMW, মার্সিডিজ কিংবা দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করে অথবা দামি বাড়িতে থাকে, আমরা অনেকেই মনে করি এরা মনে হয় সবচেয়ে সুখী মানুষ, তাদের জন্যই মনে হয় দুনিয়াটা জান্নাত। কিন্তু আসলেই না। সত্যি কথা বলতে গেলে দুনিয়াতে কোনো মানুষই সুখী নয়, কিন্তু প্রতিটা মানুষই ঘুরে যায় সুখেরই মিথ্যে অভিনয়। আসলে যে যার জায়গা থেকে অসুখী, কেউ কারো জায়গা থেকে সুখী না। আপনি যদি মনে করেন যে আমার কাছে যদি আজকে কয়েকশো কোটি টাকা থাকতো, বিলাসবহুল দাম বানি বাড়ি থাকতো, গাড়ি থাকতো, আমি মনে হয় অনেক সুখী হইতাম না, কিন্তু বর্তমান অবস্থা থেকেও আপনি আরও বেশি অসুখী হয়ে যেতেন। তো এই জন্য বলবো যে যে অবস্থানে আছেন জাস্ট সেই অবস্থান থেকে আলহামদুলিল্লাহ বলেন, এবং আপনি মনে রাখবেন যে সুখী কেউ নয়, আপনি সবচেয়ে সুখী মানুষ। আপনার জায়গা থেকে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ হয়তো আপনার মনে কিছুটা শান্তি বর্ষণ করতে পারে, বা আপনি হয়তো আল্লাহর তরফ থেকে একটু শান্তি পেতে পারেন। এই জন্য যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে শুধু আলহামদুলিল্লাহ বলে যান। আর এই গল্পটা আজ থেকে অনেক মাস আগের পাওয়া একটা গল্প ছিল জিসান ভাইয়ের। কিছুদিন আগে তার সাথে আমার ফোনে কথাবার্তা হয়, তিনি আমাকে অনুরোধ করলো যে ভাইয়া গল্পটা বলেন, আপনার মুখে আমার গল্পটা শুনলে ভালো লাগবে। দেন পুনরায় আবার সেখান থেকে তার গল্পটা খুঁজে বের করা। তো জিসান ভাইয়ের জন্য অনেক দোয়া। তিনি এখনও যে বাসায় আছে, বাড়িটা আছে তার আন্ডারেই আছে, তার সেখানে আছে, তিনি বাড়ি ভাড়া পাচ্ছে, সে ভাড়ার টাকা দিয়ে চলতেছে। না পারলেও পড়াশোনা করতে, না পারলেও বাবার কোনো পরিচয় দিতে। মূলত তার বাবার কোনো পরিচয় তার এখন জানাও নাই, ও সত্যিকার অর্থে কাকে সে বাবা ডাকবে। তো যাই হোক, আল্লাহ ওনার মনে শান্তি দেখ, এবং যারা গল্পটা শুনেছেন গল্প থেকে কিছু শিখেন, এবং গল্প থেকে কিছু শিখতে পারলে এই গল্প বলা আমার সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।